মানি প্রভাত ফেরি তোমার আমার পথ চলা 21 আমার। পাখির ঠোঁটে খুঁজে ফিরি বাউলের গান, যে আবেশে জোড়ায় প্রাণ সবুজ অভিমান। পাখির ঠোঁটে খুঁজে ফিরি বাউলের গান, যে আবেশে জোড়ায় প্রাণ সবুজ অভিমান। শত শহীদের রক্তে ভেজা, শত শহীদের রক্তে ভেজা স্বপ্ন ফুলের দোলা। 21 মানি প্রভাত ফেরি তোমার আমার পথ চলা। 21 আমার মায়ের ভাষা প্রাণের বর্ণমালা। 21 মানি প্রভাত ফেরি তোমার আমার পথ চলা। 21 আমার। সকলকে শুভ সময়। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠান কঠিনের করিতে সহজ লাইভ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লাইভে সম্মানিত অতিথি বিশিষ্ট কবি এবং কথা সাহিত্যিক কাজী আনারকলি, বীর মুক্তিযোদ্ধা কাজী শহীদুল আলমের সুযোগ্য কন্যা। তিনি সাহিত্যে দীর্ঘ সময় তার বাস, তারই দীর্ঘ পথ চলায় তিনি কিভাবে পথ চলেছেন তার নানা সৃষ্টিকর্ম নিয়ে আমরা আমাদের আজকের লাইভে আলোচনা করব। আমরা আমাদের স্টুডিওতে আমাদের আজকে সম্মানিত অতিথি কাজী আনারকলিকে নিয়ে আসছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আপনি দীর্ঘ সময় আপনার সাহিত্য যাত্রা, আপনার এই দীর্ঘ সময়ের সাহিত্য যাত্রা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। তবে একদম দীর্ঘ আলোচনায় যাওয়ার পূর্বে আমরা যে কথাটি বলতে চাই, এটি মহান ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষা শহীদরা তাদের প্রাণ দিয়েছিল আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পাওয়ার আশায়, এবং সেক্ষেত্রে আমরা সফলতা লাভ করেছিলাম। এই অসংখ্য জানা অজানা, নাম জানা অজানা অনেক শহীদ যারা প্রাণ দিয়েছেন বাংলা ভাষাকে ভাষা হিসেবে পাওয়ার জন্য, তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের আজকের লাইফ থেকে। এবং আমরা জানি যে এই ভাষা আমাদের প্রাণের ভাষা, এবং এই ভাষায় যারা কবিতা, গল্প, সাহিত্যের মধ্যে যারা আছেন, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন শাখায় যারা আছেন, তারা আসলে নিজের দেশের জন্য, সাহিত্যের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমাদের আজকের যিনি সম্মানিত অতিথি আছেন কাজী আনারকলি আপা, যিনি একাধারে কবি এবং কথা সাহিত্যিক এবং সাহিত্যের আরো ভিন্ন ভিন্ন শাখায় তার পদযাত্রা আছে এবং তিনি চলছেন, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনিও সকলের মতোই, সকল সাহিত্যিকের মতনই তিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন শিল্প সাহিত্যকে কিছুটা সমৃদ্ধ করবার জন্য, এবং তিনি ইতিমধ্যে সমৃদ্ধ করেছেন। আপা, আপনার কাছে আসি যে আমরা জানি আর 3 দিন পরেই হচ্ছে 21 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 17 তারিখ। এই যে ভাষা শহীদ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, এবং আজকে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলছি, এই ভাষাতে যখন আপনি লিখছেন
সাহিত্য চর্চা, তখন আপনার কি মনে হয় যে তারা যদি আসলে প্রাণ না দিতেন, আজকে যদি আমরা বাংলা ভাষায় কথা বলতে না পারতাম, তাহলে কি আজকে সাহিত্য যে জার্নি, যে ছাত্র আপনার, সেটা কি আসলে সম্ভব হতো? আজকে যে জায়গাটায় আপনি এসেছেন, সেখানে আসা কি আসলে কঠিন হতো না আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে যে এখানে একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা যদি আমাদের এই ভাষা আন্দোলন না হতো, তারা যদি আমাদের ভাষার জন্য প্রাণ না দিত, আমাদের পূর্বসূরীরা বা বরকত, সালাম, জাব্বার, রফি, ওনারা যদি সেদিন গর্জে না উঠতেন, যখন পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া বলছিলেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান, রাষ্ট্রভাষা হবে, তখন আসলে সবাই গর্জে উঠেছে। শিক্ষিত জনসমাজ থেকে শুরু করে সবাই গর্জে উঠেছিল। এই ধরনের ঘটনা, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই ধরনের ঘটনা কখনোই কোনো মানে এ পর্যন্ত কোনো দেশ, পৃথিবীতে কোনো দেশে এরকম প্রাণ দেয়নি। হ্যাঁ, পরে আমরা আরো দেখতে পাই আসামে, হ্যাঁ, ওখানে শিলচরে এই ধরনের একটা ভাষার জন্য, তারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। সেখানে একজন নারীও ছিল, শহীদ হয়ে মারা গিয়েছিলেন আর কি। তো এই যে তাদের আত্মদান, যার জন্য আমরা আজকে নিজের মতো করে নিজের ভাষাকে লিখতে পারছি, গল্প, কবিতা, উপন্যাস, হ্যাঁ, সবকিছুর মাধ্যমে, প্রবন্ধ, গবেষণা সবকিছু আমরা করতে পারছি বাংলা ভাষার মাধ্যমে। নিজের মায়ের ভাষা, যেটা আমরা ছোটবেলা থেকেই, মানে যখন আমাদের মুখে কথা বুলি ফুটেছে, তখন থেকে আমরা সে ভাষায় রপ্ত করে আসছি। বিদেশি ভাষা আসলে একটা মানুষের জন্য বা যেকোনো মানুষের জন্য অন্য একটা দেশের ভাষা শেখা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। হ্যাঁ? যেমন আমরা ইংরেজি শিখি, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হচ্ছে। হ্যাঁ, শিখবো, অবশ্যই শিখবো পাশাপাশি। কিন্তু আমাদের উম নিজের ভাষাকে শুদ্ধভাবে লিখতে এবং পড়তে জানতে হবে। হ্যাঁ? তাহলে আমাদের ভাষাটা ভালো হবে। হ্যাঁ, আমরা আঞ্চলিক বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কথাবার্তা বলি। কিন্তু আমরা যখন একটা লেখা লিখবো, তখন আমরা গল্প, কবিতা বা উপন্যাস, যেকোনো গবেষণামূলক কাজ আমরা করব, তখন আমাদের ভাষাটাকে শুদ্ধভাবে লিখতে হবে এবং সেটা পড়তে হবে। কথা বলার সময় আমরা যখন, যেমন এখানে এসেছি, আমরা শুদ্ধ বাংলায় কথা বলবো। এখন যদি আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, তাহলে সেটা অবশ্য শ্রুতি মধুর তেমন হবে না। সর্বজন গ্রাহ্য হবে না। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের বাসায়, বাড়িতে আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে আমরা আঞ্চলিক কথা বলতেই পারি। কিন্তু একটা নির্দিষ্ট শুদ্ধ বাংলাটা বলতে হবে, এবং তাহলে এটাকে যদি আমরা এনকারেজ করি আমাদের ছেলেমেয়েদের, নতুন প্রজন্মদের, তাহলে আমাদের ভাষাটা আরো সমৃদ্ধ হবে, সুন্দর হবে এবং ভালো হবে। এই আশা রাখছি আরকি। একদম। চমৎকার বলেছেন আপা। আসলেই আমাদের বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং এই স্বাধীনতার জন্য যে যুদ্ধ করেছে, লক্ষ, লক্ষ প্রাণ গিয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশের জন্য, এবং ভাষার জন্য প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছে। এগুলো আসলে আমাদের গর্বের ইতিহাস। আমরা সবসময় এটাকে মনে রেখে এবং মেনে নিয়ে আমাদেরকে সবসময় চলতে হবে। আমরা যেন আমাদের এই স্বাধীনতাকে সবসময় মর্যাদা দেই, এবং একটি স্বাধীন দেশে যে তার নিজের ভাষা, সেই ভাষাকেও যেন আমরা সবসময় মর্যাদা দিয়ে চলি। এবং আপনি যেটা বলেছেন যে ইংরেজি ভাষা শিখতে হবে সময়ের প্রয়োজনে, কিন্তু মাতৃভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা। সেই ভাষার প্রতি আমাদের আরো বেশি যত্নশীল হতে হবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই আমরা ভাষাকে নিয়ে যেন চর্চা না করি। আমরা সারা বছর প্রতিটা দিন যেন, প্রতিটা মুহূর্ত যেন আমাদের ভাষাকে সমৃদ্ধ করার চেষ্টা করি, শুদ্ধভাবে লিখবার এবং বলবার চেষ্টা করি। আমি মনে করি যে আজকে যে প্রজন্ম, তারাও যেন সেই চেষ্টাটা করে, কিছু বাংলা কিছু ইংরেজি না মিশিয়ে যেন তারা কথা বলে। কারণ এটি তাহলে নিজের ভাষার প্রতি আসলে শ্রদ্ধা দেখানো হয় না। তো আজকে এই মহান ফেব্রুয়ারি মাসে আমাদের অবশ্যই আমাদের আজকের প্রজন্ম এবং সকল প্রজন্মের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন আমরা আমাদের ভাষাকে যত্ন করি, ভাষাকে চর্চা করি, শুদ্ধভাবে
বলবার এবং লিখবার জন্য। আপা আপনার কাছে আরেকটি বিষয় আসে যে আপনি তো মানে শিক্ষক পেশায় একজন আমার মতনই। আমি যেমন শিক্ষক, আপনি একজন পেশায় শিক্ষক। দীর্ঘ কর্মজীবন আপনার এবং সেটি ছিল হচ্ছে মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়, রহিমপুর, হাটহাজারী, চট্টগ্রাম। যেখানে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আপনার লেখালেখি কি তখন থেকেই না আরো ছোটবেলা থেকে শুরু হয়েছিল? লাস্টে কি বললে? শেষের কথাটা বুঝি নাই। আচ্ছা, শেষে আপনার লেখালেখির শুরুটা কি শিক্ষকতা জীবনের শুরু থেকে না আরো অনেক আগের থেকে শুরু হয়েছিল? তাই তো? জি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমার লেখালেখি অবশ্য অনেক ছোটবেলায়। হ্যাঁ? আমি লেখালেখি শুরু করেছি ক্লাস 4 এ যখন পড়ি। আমি চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি এবং ওখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো স্কুলে যখন আমি ক্লাস 4 এ পড়ি মানে যুদ্ধোত্তর, স্বাধীনতোত্তর সময়ে অ্যা আমার এর আগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। একবারই আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই ক্লাস 4 এ। হুম? তখন বা আমাদেরকে যখন একবার ক্লাসে নোটিশ দেওয়া হলো যে আমাদের ম্যাগাজিন তৈরি হবে, ম্যাগাজিন হবে। তো ওখানে লেখা জমা দিতে বলল। তখনই আমার খুব ছোটবেলা থেকে আমি ছোট বাচ্চাদের গল্পের বই, ভূতের গল্প, আগে তো মানে ওই গল্প উপদেশ এই ধরনের কিছু বই ছিল। ওগুলা পড়তাম। তারপর ওগুলো পড়তে যখন লিখতে বললেন স্যাররা, লেখা জমা দিতে বললেন, তখন আমার মাথার ভেতর ঢুকে গেছে। কি লিখবো? কেমন করে লিখবো? লেখাটা কিরকম হবে? হ্যাঁ? তারপরে আমার খুব একটা মজার বিষয় ছিল যে আমি তখন একটা কবিতা লিখেছিলাম। কি বিষয় নিয়ে লিখবো? আমার একজন টিউটর ছিল। সেই টিউটরকে ১ম এ জিজ্ঞেস করলাম যে, "অ্যাম স্যার আমি এরকম আমাদের লেখা জমা দিতে বলছে। আমি কি লিখবো?" তখন স্যার বললেন যে, "তুমি তো ছড়া কবিতা বা তুমি বাচ্চা মানুষ, তুমি ছড়া কবিতা এগুলো লিখতে পারো।" তখন আমি কিন্তু সারারাত আর ঘুমাইনি। মানে সেদিন রাত্রে। কি বিষয় নিয়ে লিখবো? আমার বিষয়টা কি হবে? পরের দিন স্যারকে আবার জিজ্ঞেস করলাম। স্যার বলল কি, "যেকোনো বিষয় হতে পারে। মনে করো তোমার স্কুলের কোনো ও ও স্মৃতিচারণ, শিক্ষক সম্পর্কে হতে পারে, প্রকৃতি সম্পর্কে হতে পাহাড়। আমাদের এলাকাটা তো পাহাড়ি এলাকায় আমরা ছিলাম যেহেতু, চারিদিকে পাহাড়। তো পাহাড় নিয়ে লিখতে পারে।" বলছি। কেন জানি আমি জানি না সেদিন আমার মনে পড়ল যে আমাদের স্কুলে আমাদের ছেলেমেয়েদেরকে স্পোর্টস এর জন্য ৪ টা দলে ভাগ করা হয়েছিল। হ্যাঁ? একেকটা দল একটা উদয়ন, বিক্রম, হ্যাঁ? সবুজ এই ধরনের অ্যা ৪ টা দল ভাগ করা হয়েছিল। আমি করেছিলাম উদয়ন দল। আমার কেন জানি মনে হয়েছিল সেদিন উদয়ন দলটাকে নিয়ে আমি একটা কবিতা লিখব। তো আমি লিখেছি কিন্তু পরে যখন স্যারকে জমা দিলাম আমাদের স্কুলে যিনি দায়িত্বে ছিলেন ম্যাগাজিনে করার। তো দিলাম দিলাম তারপরে স্যার না খুব খুশি হয়েছেন বোধহয়। কিছু আমাকে ডেকে নিলেন একদিন মাঠে খেলছিলাম। টিফিন পিরিয়ডে ডেকে নিলেন। নিয়ে জিজ্ঞেস করলেন, "কবিতাটা কি তুমি লিখেছ?" আমি বললাম, "স্যার লিখেছি, আমিই লিখেছি।" অনেকটা গদ্য কবিতার মতো হয়েছিল তখন মনে হয়। স্যার বললেন যে, "হ্যাঁ, কবিতাটা ভালো হয়েছে। তবে আমি যদি একটু কাটছাঁট করি ভালো হবে? তুমি কি মনে কষ্ট পাবা?" তো আমি বললাম, "না স্যার, আমি কেন কষ্ট পাবো? তখন তো কবিতাই বুঝি না।" স্যার তখন আমি বলছি, "আপনার যেরকম যদি শুদ্ধ করে ভুল হয়ে থাকে শুদ্ধ করে দিয়েন।" তারপর যখন ম্যাগাজিন বের হলো তখন দেখলাম যে উম মানে কিছু শব্দ স্যার আমার সংযোজন, বিয়োজন করেছেন। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছিল সেদিন। তখনই মনে হতো যে আমি একজন লেখক হয়ে গেছি। আমি একজন কবিতা লিখছি। কবি হওয়ার একটা স্বপ্ন। হ্যাঁ? তখন থেকে শুরু। নাম ছিল কবিতার নামটা ছিল 'উদয়ন'। যাই হোক, তখন থেকে এরপর থেকে আমি লেখালেখি খাতায় লিখে রাখতাম, বইয়ের এখানে লিখতাম, যেকোনো কাগজ পেলে লিখে রাখতাম। হুম? তা এই প্রেরণাটা অবশ্য আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মা বলতেন যখন দেখতো খাতার মধ্যে এরকম ছড়া, কবিতা তখন আম্মা বলত যে, "এগুলো কি লিখিস? এ মানে নজরুলের মতো করে লিখ।" হ্যাঁ? তারপরে বন্দে আলী মিয়া আমার আম্মার পছন্দের একজন ছিল। হ্যাঁ? এই কবি। তো বলি যে উনাদের মতো করে লিখবি। ওই যে ছন্দটা আমাদের তো তখন ছন্দটা বুঝতাম না। হ্যাঁ? তখন আমার আম্মা সেই ছন্দটা নিয়ে পড়তো। তো ছন্দ নিয়ে লিখবে। যে কবিতার ছন্দ যেমন লিখছে উনারা জসীমউদ্দিনরা লিখেছেন,
নজরুল লিখেছেন। বিশেষ করে "ভোর হলো দোর খোলো, খুকুমণি উঠোরে" এই ধরনের কবিতাগুলো আমার আম্মা আবৃত্তি করে বলতেন, আমাদেরকে শিখাতেন এবং ওইটা থেকে আমি মোটামুটি লেখার যে প্রেরণা পেয়েছি এই আর চমৎকার আম আচ্ছা সরি। চমৎকারভাবে বললেন। আসলে কারো না কারো অবদান তো থাকে। কিন্তু আপনার যে উইলিং পাওয়ার টা ছিল, মানে যেটাকে আমরা ইচ্ছাশক্তি বলি, সেই উইলিং পাওয়ার টা হচ্ছে আপনার প্রখর ছিল বলে আপনি ওই ছোটবেলায় কিন্তু চিন্তা করতে পেরেছিলেন যে, আমি ওই কবিতা লিখব। আপনার অবদানটাই অনেক বেশি। সঙ্গে মায়ের অবশ্যই উৎসাহ ছিল। অনেক ধন্যবাদ আপা। আপনার শুরুটা শুনতে পারলাম। আমরা একটা কমার্শিয়াল দেখে আসি। আবার আসছি আপনার কাছে। আমরা আবার ফিরে আসলাম কঠিনেরে করিতে সহজ লাইভে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কবি এবং কথাসাহিত্যিক কাজী আনারকলি আপা। আমরা শুরু থেকে আপাকে আবিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু এত অল্প সময়ে আসলে উনার দীর্ঘ যে সাহিত্যের যাত্রা, সাহিত্যে উনি অনেক বছর ধরে চলছেন। একেবারে আ ছোটবেলা থেকে তার মুখ থেকে শুনলাম। হয়তো পুরোপুরি আপাকে আমরা আবিষ্কার আজকে করতে পারবো না, কিন্তু যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমরা আবার আমাদের আপার কাছে ফিরে যাওয়ার পূর্বে একটু দেখি কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ইতিমধ্যে দেখতে পেলাম মোবাইল স্ক্রিনে যে আমাদের সঙ্গে অনেক গুণীজনরা যুক্ত হয়েছেন, যারা শিল্প সাহিত্যে অবদান রেখে যাচ্ছেন। সঙ্গে আমার কিছু ছাত্রছাত্রীও যুক্ত হয়েছেন। যেমন ১ম এ আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি জিসান, আমার ছাত্র লিখে তার একটি কমেন্টস আছে যে, "আজকের লাইভের কোয়ালিটি অসাধারণ।" আসলে চমৎকার। এবং আরেকটি কমেন্টস আমি দেখতে পাচ্ছি, "বাংলা মায়ের ভাষা, বাংলা ভাষা মানেই মনের ভাষা।" আসলে মনের ভাষা, প্রাণের ভাষা আমরা যেভাবেই বলি না কেন, বাংলা আমার মায়ের ভাষা। এটাই হচ্ছে সবচেয়ে থেকে বড় কথা। হাসমি রানা সবুজ আমার এই লাইভের পেছনে যিনি সবসময় সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, কষ্ট করেন। সুন্দর পরিবেশনা, গুণীজনের কথা মন দিয়ে শুনছি। অনেক ধন্যবাদ। অবশ্যই শুনেন, আপনাদের অনেক কাজে দিবে। হারুন চৌধুরী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার লাইভে এসছেন এবং দেখছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর আয়োজন। অনেক ধন্যবাদ হারুন ভাই আপনাকে। আচ্ছা, হাসমি রানা সবুজ বলছেন লাইভের কোয়ালিটি দারুণ। আসলে চমৎকার কোয়ালিটি, আপাকেও খুব সুন্দর লাগছে এবং স্ক্রিন খুব পরিচ্ছন্ন লাগছে। আচ্ছা, আরো যুক্ত হয়েছেন হয়তোবা কমেন্টস করছেন না আমাদের সঙ্গে অনেকেই, যেটা আমি দেখতে পাচ্ছি। আমাদের সেলিম দুল্লাহ খান ভাই আপনি আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। বনা হালদার দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের লাইভ দেখছেন এবং আপনি অবশ্যই একদিন আমার লাইভে আসুন দিদি, আপনাকে আমি আমন্ত্রণ জানাতে চাই এবং আপনি নিশ্চয়ই সময় করে একদিন আমার লাইভে আসেন। ভূপতি ভূষণ বর্মা দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমার আরেকদিন আমার একটি লাইভে আসবেন। আপনার ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে আমি শুনবো অবশ্যই। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, আপনিও কিন্তু লাইভে আসার কথা, কিন্তু এখনো আসেননি। অবশ্যই রমজানে লাইভে আসতে হবে। তারপরে আরো অনেকে দেখছেন, আ আ হাসান সিমিন, সিমিন আপনাকেও ধন্যবাদ। অনেক রমজান, তোমাকে ধন্যবাদ। রমজান মাহমুদ, আনারকলি আপা, রমজান মাহমুদ আমাদের শিশু সাহিত্যিক এবং ছড়াকার রমজান মাহমুদ, অনেক ধন্যবাদ। তুমিও দেখছো, আনারকলি আপার সঙ্গে সেদিনই আমরা কথা বললাম, তুমিও ছিলে। অনেক ধন্যবাদ আমাদেরকে দেখছো। যারা আছেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি যে আনারকলি আপার লাইভটা আপনারা দেখবেন। আবার অনেক সুন্দর, সুন্দর কথা আমরা শুনবো। আপা চমৎকার করে কথা বলেন। শুদ্ধ, একেবারে শুদ্ধ ভাষায় কথা বলছেন। আপা আপনার কাছে আবার আসি যে, আপনি তো একজন বহুমাত্রিক লেখক। শুধু বলেছি যে কবি এবং কথা সাহিত্যিক, তাই কিন্তু নয়। যেটা আপনার থেকে আমি জেনেছি সেটা হচ্ছে যে আপনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, প্রবন্ধ
এবং গবেষণা, সঙ্গে শিশু সাহিত্যও আছে। জীবনী এবং স্মৃতিচারণ এইসব ধরনের লেখালেখিতে আপনি খুবই আ আ বলা যায় যে খুবই দক্ষতার স্বাক্ষর রাখছেন আপনি প্রতিটি জায়গায়। কিন্তু আমার জানবার আগ্রহ দর্শকদের সঙ্গে যে এতগুলো জায়গায় বহুমাত্রিকতা আপনার ভিতরে আছে, এতগুলো জায়গায় আপনি হাঁটছেন। কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে সবচেয়ে স্বাচ্ছন্দ্যমূলক জায়গা? যেখানে আপনি স্বাধীনভাবে সবকিছু বলতে পারেন, লিখতে পারেন। কোন জায়গাটা কি মনে হয়? ধন্যবাদ তোমাকে। মানে একটা প্রশ্ন করার জন্য আসলে প্রশ্নটা একদিকে কঠিন হলেও আমার জন্য কিন্তু সহজ। কারণ আমার মানে মনে যখন যেটা চাই তখন সেটাই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি দেখা গেছে ছোট থেকে লেখালেখি করলেও ওই খাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। লিখতাম যখনই সময় পেতাম লিখতাম। আর আমার ঘুম কম হওয়াতে সারাদিন শিক্ষকতা করে যখন আমার চাকরি জীবনে আরকি করে সবাই ঘুমিয়ে যেত। তখন আমি ঘুম হতো না। তখন রাত্রি বেলা বসে লিখতাম। যখন অনেক সময় গল্প লিখতাম, স্মৃতিচারণ লিখতাম। তারপরে উপন্যাস। তো উপন্যাস আমি লিখেছি অনেক পরে। মানে সেটা হলো ১৭-১৮ সালে গিয়ে উপন্যাস লিখেছিলাম। আর আমার যে একটা তোমাকে বোধহয় লিখে দিয়েছিলাম যে 'স্মৃতিরাজ্য' থেকে হুম? যে বইটা সেটা আমার স্মৃতিচারণমূলক। এটা আমি ২০০৭-৮ সালে লিখেছি। তাহলে আবার বুঝো যে স্মৃতিচারণ আমার সেই ছোটবেলার কথা, মুক্তিযুদ্ধের কথা। হ্যাঁ? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। তো সেই হিসেবে আমরা ওই আমার বাবা ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন। ওখান থেকেই কাজ করতেন মুক্তিযুদ্ধে। তো ওখানে আমরাও গিয়েছিলাম। আমরাও ছিলাম ওখানে বাবার সাথে। তো সেই যে স্মৃতিচারণ, আরেকটা ভিন্ন রাষ্ট্রে গিয়েছিলাম, হ্যাঁ? বেলোনিয়া শহরে ওখানে। তো সেই ছোটবেলার কথাগুলো মনে করে আমাকে লিখতে হয়েছে। আমার শখ ছিল যে লিখব কিন্তু লেখা হয়ে যেত না। লেখাপড়া, বিয়ে, ছেলে-মেয়ে, সংসার, তারপরে চাকরি সব মিলিয়ে আমি লেখার সময় পেতাম না। হয়তো একটু করে লিখে রাখতাম। আর খাতায় লিখেছিলাম যে খাতা দেখা যেত যে বছরের শেষে অ্যা নষ্ট হয়ে গেছে, উইপোকা খেয়ে ফেলেছে। এরকম বহু লেখা আমার নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময়ে যখন কম্পিউটারের যুগ আসলো তখন আমি ওই যখন স্মৃতিরাজ্য থেকে লিখে রাখি, তো ১ম এ এটা খাতায় লিখেছি। তারপর আমার ছোট ভাইকে বলছিলাম যে এটা ইয়ে করে টাইপ করে দেওয়ার জন্য। তো সে টাইপ করে দিল, সবকিছু করা হলো। কিন্তু আমি প্রকাশ করতে পারছিলাম না। অনেক বড় বই তো সেটা বিভিন্ন প্রকাশকের কাছে দিয়েছি আমি। হুম, তো প্রকাশক পুরা সিডি পর্যন্ত করে ফেলেছেন। সবকিছু রেডি করেছেন। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন মানে কারণে আমি ২০১৮-১৯ সালে বোধহয় বইটা ১ম প্রকাশ করেছি। এরপর থেকে আমি রিটায়ার করলাম ১৭ সালে। হ্যাঁ? ১৭ সালে আমি যখন রিটায়ার করলাম গভর্নমেন্টে, তখন আমার রিটায়ার করার উদ্দেশ্য ছিল এটাই যে আমি লেখালেখিতে ফিরে আসবো। কারণ এতগুলো আ চাকরি, ঘর-সংসার, সন্তান, লেখাপড়া এগুলো আমি নিতে পারছিলাম না। আর আমার মনে হচ্ছিল যে আমি একদিন আমার হয়তো বয়স হয়ে যাবে, আমি হয়তো লিখতে পারব না, আমার অসুস্থ হয়ে পড়তে পারি। আর তখন একটা মৃত্যু চিন্তাও মনের ভিতর ঢুকে গিয়েছিল। যে আমি যে মরে গেলে তো আমাকে কেউ মনে রাখবে না। হ্যাঁ? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান বা যেকোনো আমি যদি কিছু লিখে যেতে পারি আমাকে হয়তো মনে রাখবে, আমি যদি প্রকাশ করে যেতে পারি। তখন প্রকাশের চিন্তাটা আসছে আমার মাথায়। এর আগে তো আমরা টাকা-পয়সা কোথায় পাবো? মা-বাবা তো থেকে আমি বলতেও সাহস পাই নাই যে আমরা বই প্রকাশ করব। আমরা ৭ ভাই-বোন ছিলাম। যাই হোক এইগুলো খরচ মিটিয়ে যে আমাকে বই প্রকাশ করার মতো টাকা-পয়সা দিবে বা চাইবো সেই সাহসও ছিল না। তো ভাবতাম যে একসময় রিটায়ার করে নিজের টাকা দিয়ে বই প্রকাশ করব এবং সেটা করেছিও। করোনার সময় তখন আমি খুব লিখি। তখন মানে রিটায়ার করার পর আমি আমার কলম থামে নাই। হ্যাঁ? প্রতিদিন লিখতাম, বিভিন্ন অ্যাপে লিখতাম, পেন্সিলে লিখতাম। ইন্ডিয়ান একটা অ্যাপ আছে প্রতিলিপি, ওখানে লিখি। এই যে বললে না যে এতগুলো মানে কবিতা, শিশু সাহিত্য এগুলো কিভাবে আমি লিখেছি। ওই যখন কবিতা বই প্রকাশ করলাম তখন প্রকাশক বলে যে, "আপু কবিতার বই তো কেউ পড়ে না। আপনি গল্প লিখেন, উপন্যাস লিখেন, তাহলে ভালো হবে।" তখন থেকে ওই যে পেন্সিলে লিখতে শুরু করি তখন।
প্রথম আমি পেন্সিলে গল্পগুলো লিখতে শুরু করি এবং খাতায় যেগুলো ছিল সেগুলোকে আমি প্রকাশ করার জন্য এবং একটা নাটকও লিখে ফেলেছিলাম তখন। এগুলো সব আমার লেখা। আর এই যে ১৫ টা বই আমার বর্তমানে আছে, প্রকাশিত হয়েছে। এই ১৫ টা বইয়ের একটা বই করেছি আমি আমার ছোটবেলা থেকে একদম আ বড়বেলা পর্যন্তই মোটামুটি ইয়ে লে লেখা নিয়ে একটা বই করেছি। কবিতার বই ছিল সেটা। এরপর থেকে যখন আমি উপন্যাস লিখি, নাটক লিখি, এরপর নাটক লিখলাম। একজন আমাকে বলল নাটক লেখার জন্য। ওই যে একটু বলে খোঁচা মেরে বলে আরকি আমাকে। "আপু নাটক লিখলে আপনি ভালো করতে পারবেন।" ওই তখন নাটক লিখি সে। একটা নাটক আছে 'ফুলবানের স্বপ্ন' আছে ওইটা একটা নাটক। হ্যাঁ? তো এভাবে খাতা থেকে লিখতে, লিখতে একসময় দেখলাম যে ওই যে অনেক কিছু আমি শিখে ফেলেছি। কম্পিউটারের কাজও আমি শিখেছি এগুলো। আমি স্কুলে শেখানো হইছে আমাদেরকে। আমরা বিএড করছি আমি কম্পিউটার অ্যা কিছু চালানো শিখছিলাম আরকি। তো ওই ক্ষেত্র থেকে তারপর তো আমাদের ডিজিটাল ক্লাস নিতে হতো। হ্যাঁ? ওই সুবাদেও আমি অনেক কিছু শিখেছি। সেগুলো আমার কাজে লেগেছে লেখালেখিতে। মোবাইলে লিখতাম। এরপরে খাতা ধরি না। এখন আর খাতা নাই। আজকে ৭-৮ বছর ধরে মোবাইলে লিখি এবং মোবাইলে সেভ করে রাখার জন্য আমার মেয়ে বিশেষ করে মেয়ে সহযোগিতা করেছে এগুলো শেখানোর ব্যাপারে। আমার একটা বোনের মেয়ে আছে। তো ও আমাকে শেখাতে সহযোগিতা করেছে। প্রবলেম হলে ওকে বলতাম যে এরকম Zoom, StreamYard কেউ প্রবলেম হইলে ওদেরকে সাহায্য নিতাম। কিন্তু গল্প লেখা যখন লিখতাম দেখা যেত যে করোনার সময় আমি যা করেছি লাইভও করতাম, প্রায় সময় লাইভ করতাম আবার লিখতাম। কবিতাও পোস্ট করতাম। তারপর দেখা যাচ্ছে ইয়ে ২ টা প্রতি অ্যাপে আমি যেমন কমপক্ষে প্রায় ১,০০০ শব্দের কমপক্ষে ১,০০০ এর চেয়েও ঊর্ধ্ব ছিল। ১৫০০, ১৬০০, ২,০০০ শব্দ করে প্রতিদিন লিখতাম। হুম? যেগুলো উপন্যাস। উপন্যাসে হ্যাঁ, আমার একটা উপন্যাস ছিল ইয়ে 'বেগমগানা মর্জিনা' আছে। ওটা লিখেছি। আরো উপন্যাস আছে এগুলো প্রকাশিত হয় নাই। এগুলো এখনো আছে। ইচ্ছা আছে প্রকাশ করার জন্য। লিখতে, লিখতে পর্ব লিখতে, লিখতে এমন বড় হয়ে গেছে প্রায় ৪০, ৪৫, ৫০ ফরম্যাট বই হবে এখন। সেগুলো আমার পক্ষে এখন আ মানে বোঝা হয়ে গেছে থেকে আমি প্রকাশ করতে পারছি না। ছোট, ছোট গুলো প্রকাশ করছি আরকি। তখন লিখতাম সবাই বলত কি, "আপনি এত কিভাবে লিখেন?" আমার বন্ধুরাই বলতো। আমাদের চিরাং ইউনিভার্সিটির বন্ধুরা বলতো, "হ্যাঁ, আপু কি কবিতাও দিচ্ছি, আবার পেন্সিলেও একটা গল্প, আরেকটা প্রতিলিপিতে আরেকটা গল্প।" মানে ২ টা গল্প এবং পাশাপাশি কবিতা লেখা হতো আমার। লিখতাম। মানে চোখ বন্ধ করে লিখেছি। আমার এমনকি রান্নাঘরে রান্না করছি তখনও লিখেছি। হ্যাঁ? এভাবে আরকি লেখা তখন একটা কেমন যেন একটা অনুভূতি আসছিল যে লেখা শেষ করতে হবে, লিখতে হবে, কালকে পর্ব দিতে হবে, ভাবতে হবে। এই জিনিসগুলো একসাথে চলে এসেছে। তো এইটা আরকি এটাতে প্রেরণা পেয়েছি বন্ধু Facebook এর যারা লাইক কমেন্ট করতো এটাও একটা প্রেরণা। হ্যাঁ? অনেক সময় আমি যেমন ভালোবাসার রং বদলাই একটা পেন্সিলে একটা গল্প উপন্যাস আরকি লিখেছিলাম। সেটা মানে লিখতে, লিখতে আমি আর সেন্স পাই যে আর কোথায় থামতে হবে। একসময় গিয়ে দেখি যে ১৩৪ পর্ব না কত হয়ে গেছে। তখন ভাবলাম যে থামতে হবে। কিন্তু ইয়েরা বলছিল যে যারা কমেন্ট করছে, পড়ছে তারা বলছে যে, "আপু এরপর কি? নেক্সট, নেক্সট" করতে, করতে বললাম যে, "আর হবে না, আমি শেষ করে দিচ্ছি।" পরে শেষ করে দিলাম। আমি মানে ছোট গল্প লিখতে পারি না। ওই যে বড় হয়ে যায়। হ্যাঁ? তো এই আরকি লেখালেখি। আর কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করি না সবগুলাতে। যখন যেটা লিখি ওটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাই। আমরা হচ্ছে আ আপনার আলাপ থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি আমার প্রশ্নটা ছিল কোথায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কিন্তু আপনার গল্প শুনে যেটা মনে হলো যে আপনি প্রতিটা জায়গায়ই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং প্রত্যেকটা জায়গায় আপনার একটা আলাদা, আলাদা অনুভূতির জায়গা। যেখান থেকে আপনি পারেন কখনো স্মৃতিচারণ, কখনো কবিতা, কখনো উপন্যাস, কখনো প্রবন্ধ, কখনো হচ্ছে যে আ বাচ্চাদেরকে নিয়ে, শিশু সাহিত্য নিয়ে। তার মানে হচ্ছে যে প্রতিটা জায়গায় আপনার চমৎকার একটা মানে চলা আছে, পথ চলা আছে। আমাদের সঙ্গে রমজান মাহমুদ যুক্ত হয়েছেন আমি আগেই বলেছি। সে লিখেছে ২ কবি
মাহবুবা বেগম এবং কাজী আনারকুলের জন্য শুভেচ্ছা রইল। সঙ্গে সঙ্গে সে অন্য একটি লাইভও দেখছে, সেজন্য ওখানকার একটি কমেন্টও এখানে করে ফেলেছে। হৃদয় ৮৮ একটা লাইভ হচ্ছে। ধন্যবাদ রমজান, এটা হতে পারে। জাহাঙ্গীর হুসাইন আমাদের বন্ধু কবি, প্রাণবন্ত উপস্থাপনা, অসংখ্য শুভকামনা। সেদিন আমাদের সঙ্গে দেখা হলো এবং আপনার একটি কবিতা সে পাঠ করেছিল। জাহাঙ্গীর বলেছে আনারকুলি আপার সাথে পরিচয় হয়েছিল বইমেলায়। হ্যাঁ, এই তো বলছিলাম, এখন খুব উন্নত মানের একজন গুণী কবি এবং লেখক। সবচেয়ে মজার কথা, আপার পারিবারিক নাম জেবুন্নেসা, আমার সহধর্মিনীর নামও জেবুন্নেসা। হ্যাঁ, আমরা জানতে পেরেছিলাম। আসলে খুব ভালো লাগার বিষয় এটা যে তোমার সহধর্মিনীর নামও জেবুন্নেসা এবং আমাদের আপার পারিবারিক নাম হচ্ছে জেবুন্নেসা। এনিহাও আমরা আসলে আরেকটু আসবো। আরেকটি ছোট্ট, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, অবশ্যই একটু ক্লান্ত, আরেকটি বিজ্ঞাপন বিরতি নিব। আমরা আরেকটি বসন্তেরই কালে কোকিল, বসন্তেরই কালে কোকিল ডাকে কুহু সুরে, বন্ধুর লাগি পরাণ আমার কেমন কেমন করে। বসন্তেরই কালে কোকিল ডাকে কুহু সুরে, বন্ধুর লাগি পরাণ আমার কেমন কেমন করে। পাইনা খুঁজে তারে আমি, পাইনা খুঁজে তারে আমি, মন কাঞ্চন করে। একলা ঘরে মন বসে না, বন্ধু তোমার তরে। ও একলা ঘরে মন বসে না, বন্ধু তোমার তরে। বন্ধু আমার নামটি রেখো তোমার মনের ঘরে, তুমি আমার চিকন কালা থাকো জন্ম ভরে। বন্ধু আমার নামটি রেখো তোমার মনের ঘরে, তুমি আমার চিকন কালা থাকো জন্ম ভরে। বসন্তেরই কালে কোকিল ডাকি কুহু সুরে, বন্ধুর লাগি পরাণ আমার কেমন কেমন করে। বন্ধুর লাগি পরাণ আমার কেমন কেমন করে। তুমি থাকো সবুজ পাতায় গহীন বনের ঝাড়ে, মেঘের ভেলায় ভেসে থাকো মন প্রাণ জুড়ে। তুমি থাকো সবুজ পাতায় গহীন বনের ঝাড়ে, মেঘের ভেলায় ভেসে থাকো মন প্রাণ জুড়ে। হৃদয় কাঁদে তোমার তরে মধুর বাঁশির সুরে, কেমন করে থাকি বলো একলা অচিন পুরে।
লাগে পরাণ আমার কেমন কেমন করে। বসন্তেরই কালে কোকিল ডাকে কুহু সুরে, বন্ধুর লাগি পরাণ আমার কেমন কেমন করে। পাই না খুঁজে তারে আমি, পাই না খুঁজে তারে আমি, মন কাঞ্চন করে। একলা ঘরে মন বসে না বন্ধু তোমার তরে, ও একলা ঘরে মন বসে না বন্ধু তোমার তরে। আমরা আবার লাইভে ফিরে আসলাম। আমাদের আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় আপা কাজী আনারকলি আপা। আনারকলি আপা নিশ্চয়ই দেখেছেন বসন্তের একটি গান হয়েছে, এটা আসলে একটি সারপ্রাইজ ছিল। আমার ম্যানেজার ঠিক করে রেখেছিল, যেহেতু বসন্ত চলছে আমার আসলে সবসময় ভুলই হয়ে যায়, আমি বলতে ভুলে যাই। এটি আমার একটি মৌলিক গান, আপা বোধহয় আগে দেখেননি। এবং এই গানটি আমার লিখেছেন এবং সুর করেছেন, লিখেছি আমি, সুর করেছেন আমার গুরু জনাব অনুপম হালদার। এটি একটি বলা যায় যে বসন্তের অনেক জনপ্রিয় গান আছে আমাদের কালচারে, কিন্তু তারপরে একটি নিজের একটি গান ভালো লাগা, সেটি একটা আমার জন্য অবশ্যই একটি সারপ্রাইজ ছিল। আর সঙ্গে সঙ্গে আমরা একটা বিজ্ঞাপনও দেখলাম, যেটি আসলে আমার বই নিয়ে করা হয়েছে। এটিও আমার এই আপার সঙ্গে পেছনে যার পরিচয় হয়েছে আমার ম্যানেজার হাসমি রানা সবুজ, সেই বিজ্ঞাপনটা তৈরি করেছে, তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি লাইফ থেকে। আসলে আমরা যারা সৃষ্টিশীল মানুষ, আমাদের আশেপাশে যারা আছেন পরিবার থেকে শুরু করে যারাই শুভাকাঙ্ক্ষী আছেন তাদের অবদানের কথা সবসময় বলতে হবে। তাদের ছাড়া আসলে আমরা সৃষ্টিশীল মানুষ হয়ে, পরিপূর্ণ সৃষ্টিশীল মানুষ হয়ে হয়তো উঠতে পারতাম না। তাই তো আপা, কি বলেন আপনি? ঠিকই বলেছ। প্রথমে তোমার গানের প্রশংসা করি। আসলে আমি এগুলো তোমার সাথে ওইভাবে কথা হয়নি তো এর আগে, তো এগুলো জানতাম না। খুব ভালো লেগেছে। তোমার অনেক গুণবতী নারী যাকে বলে আরকি। তো বর্তমান যুগে বলে যে চুল বাঁধে সে নাকি রাঁধতেও জানে। তো যে রাঁধে সে চুলও বাঁধে। ওইরকম আরকি। অনেক গুণে গুণান্বিত তুমি। জানলাম। ভালো লাগছে। তো আমি আরেকটা কথা বলতে চেয়েছিলাম। যে আমার উপন্যাসের ভালোবাসার রং বদলায় একটা উপন্যাস আমার, যেটা পেন্সিলে লিখেছি আমি। ওটাতে আসলে আমি অ্যা নারী চরিত্রের যে মানে মধ্যবিত্ত পারিবারিক জীবন, অ্যা যে নারীরা যেভাবে যে অ্যা যে কতগুলো ক্রাইসিস থাকে মেয়েদের, যেগুলো পরিবারের সংসারে যেগুলা প্রবলেম গুলো ফেস করে, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যেগুলো আমি দেখেছি আমার মায়ের চাচীদের বেলায়, নানি দাদিদের বেলায় দেখেছি আমি। আমার মানে বাস্তব সত্যি কথাগুলোই গল্প আকারে আমি জাস্ট স্থান, কাল, পাত্র আমি এগুলো চেঞ্জ করেছি। আমার জীবনেরই কিছু ঘটনার সাথে মিল আছে। এভাবে লিখেছি। যার জন্য তখন অনেকেই কমেন্ট করতো, "আপু আমার শাশুড়ি এরকম করেছিল। আমার আমার হাসব্যান্ড এরকম করেছে, আমার ছেলেমেয়েরা এরকম করেছিল। আমি এভাবে সংসারটাকে মানে বুদ্ধি করে করেছি।" মানে মনে হচ্ছে যে ওদের জীবনের সাথে মিলে গেছে। হ্যাঁ? এভাবে ইয়ে করেছে আরকি। তো আমি এগুলোই চেষ্টা করি যে মানুষের যে ভিতরে যে গ্যাপ গুলো আছে আমাদের পরিবারের জীবনে, পারিবারিক জীবনে যে মানুষের যে গ্যাপ গুলো আছে সেগুলো অ এখনো কিন্তু মানুষ মেয়েরা আমরা কাটিয়ে উঠতে পারিনি। সে আগের আ থেকে যে আমরা যে এখন শিক্ষিত, একসময় তো লেখাপড়া কম জানতো। আমাদের মা চাচিরা লেখাপড়া কম জানতো। ও তাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটছে এখন তো আমি এখনো দেখি সেগুলো এখনো আছে। শিক্ষিত মেয়েদের বেলায় সে একই রকম। তাহলে একটা শিক্ষিত মেয়ে কিন্তু অনেক কাজ করতে হয়। তাকে সংসার সামলাতে হয়, সন্তানের পড়ালেখা দেখতে হয়, স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেট টিচারের কাছে নিয়ে যাওয়া।
অনেক কাজ, সেগুলো সব সামলিয়ে চাকরি করা। হ্যাঁ? এটা একটা বিষয় এবং কিছু, কিছু জব আছে যেমন আমরা শিক্ষকতা আমাদের করেছি অনেক আমি কোনদিন শুক্রবার দিনে ছুটি পাই। দেখা দেখা গেছে যে আমাকে শুক্রবার স্কুলে যেতে হতো। মিটিং থাকতো। বিভিন্ন রকম কাজ থাকতো, যেতে হতো। আর আমি সাধারণত ওই যে সাংগঠনিক কাজগুলো পছন্দ করি, সংগঠনের সাথে যুক্ত হতে পছন্দ করি। সেজন্য আমাদের চিটাগং এ যে আমাদের শিক্ষক অ্যাসোসিয়েশন ছিল, আ বাংলাদেশ ইয়ে আ নারীদের মহিলা সমিতি, মহিলা শিক্ষিকাদের। সেখানে একটা সভানেত্রী ছিলাম আমি থানা পর্যায়ে। জেলা পর্যায়ে সাংগঠনিক সম্পাদক ছিলাম। এই কাজগুলো আমি পাশাপাশি করেছি। সবকিছু মানে আমার যেটাই মানে সবকিছু মনে হয় করতে ইচ্ছা করে। হ্যাঁ? সেজন্য সবকিছুতে আমি একটু, একটু করে করতাম। বলতো আমাদের শিক্ষকরা যখন আমি রিটায়ার্ড করে চলে এসেছি, আপনারা তুমি বোধহয় শুনেছ যে আমি আর্লি রিটায়ারমেন্ট করেছি। আমি ২৩ বছর করেছি। ২৫ বছর করলে হয়তো আমি একটা বেনিফিট পেতাম। হুম? কিন্তু আমি সেই বেনিফিটটা না নিয়েই চলে এসেছি। কেন আমার ভালো লাগছিল না, আমি চলে এসেছি। হ্যাঁ? তো মনে হচ্ছে যে আমি লেখালেখি করে এইখানে সময় দিব। হ্যাঁ? হয়তো আমি ৫-১০ লাখ টাকা বেশি পেতাম। এখন পরে ১০ লাখ টাকা কম পেয়েছি। কিন্তু আমি সেটার দিকে তাকাইনি। হ্যাঁ? আমি যে ১৫ টা বই এ এ আমি আজকে গত প্রায় ৯-৮ বছর হইছে আমি করে রিটায়ার করেছি। ৮ বছরে আমি ৯ টা বই ১৫ টা বই প্রকাশ হয়েছে আমার। তো এটা টাকার চেয়ে অনেক বেশি না? হ্যাঁ? তো সেই মানসিক তৃপ্তিটা নিয়ে আমি আছি আরকি। আরো লেখা আছে প্রকাশ করার চেষ্টা করব। আমি চাই যে আমি আল্লাহ যেন আমাকে তোমরা সবাই দোয়া করবে যেন আমি এই সব বইগুলো প্রকাশ করে যেগুলো লেখা হয়েছে। গত ২ বছর ধরে একটু লেখা কমে আসছে। কারণ একটু ঘাড়ের ব্যথা আর চোখের একটু প্রবলেম হয়। আমি একটু লেখালেখি কম করছি। বিশেষ করে উপন্যাস লিখতে আর যাচ্ছি না। এই টুকিটাকি কবিতা লিখছি। আর শিশু সাহিত্যের কথা বললে না? শিশু সাহিত্য কিন্তু আমি কিন্তু আগে খুব একটা লিখতাম না, লিখিনি। যখন আমার কবিতার বই প্রকাশ হলো, উপন্যাস প্রকাশ হলো, তারপরে ওই নাটকের বইটা প্রকাশ হলো তখন আমার নাতি আছে ছোট। তখন সে ছোট ছিল। সে খালি "দাদুমণি তুমি ইয়ে লিখো, ছড়া লিখো। হ্যাঁ, ছড়া লিখো, কবিতা লেখো" এরকম বলত। আমার ছেলে, বড় ছেলেও আ মানে তখন আমাকে বলে কি, "তুমি এগুলো কি লিখো? বাচ্চাদের লেখা লিখো। বাচ্চাদেরকে নিয়ে লিখো।" তখন থেকে একটা আমি ইন্টারেস্ট হয়েছে আরকি যে তাদের জন্য শিশু সাহিত্যের প্রতি আমার তখন একটা গেছে। প্রতি বছর এখনো বলে এই যে এবার কবিতার বই বের করেছি না, তার পছন্দ না। তার পছন্দ যে ভূতের গল্প এসব মানে অ্যা গল্প। আগে ছড়া পছন্দ করতো, এখন একটু বড় হয়েছে। ১০-১১ বছর চলছে। তো সে এখন দেখি যে আমাকে বলে যে ছোট, ছোট গল্পের বই লিখতে। অনুবাদ। সে অনুবাদও বুঝে যে বিদেশি গল্পের থেকে বাচ্চাদের বইগুলো যেন আমি অনুবাদ করি। তো সেই মেধা আমার নাই যে আমি ইংরেজি থেকে হয়তো চেষ্টা করলে পারবো। কয়েকটা কবিতা অনুবাদ করেছি আমি। ওইদিকে সময় দিতে গেলে শারীরিক সুস্থতার দরকার। চোখের যেমন আমার যে ঘাড় পেইন করে। তো ওগুলা যদি একটু রিমুভ হইতো তাহলে বোধহয় চেষ্টা করে দেখতে পারতাম। এখন আপাতত কম লেখালেখি লিখছি আরকি। চমৎকার। আপা খুব ভাল লাগলো আপনি আম আসলে লেখালেখিতে আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে শুধু যে সবসময় আমরা নিজের ইচ্ছা থেকে লিখি তা কিন্তু না। এই যে বললেন আপনার আ ছোট্ট একটা বাবু আপনাকে আপনার নাতি, তাই তো? আপনাকে বলে যে আ লেখো কিন্তু ছড়া লেখো। এখন আবার বলছে গল্প লিখো। এই যে কিছু, কিছু আ মানে ব্যক্তিত্ব থাকে, মানুষ থাকে নিজের একেবারে আপনজন যাদের কিছু প্রভাব থাকে এবং তাদের প্রভাব পড়ে লেখার মধ্যে। যেমন আপনি আত্মজীবনী লিখেছেন বা স্মৃতিচারণ করেছেন যে স্মৃতির রাজ্য থেকে পরিবার নিয়ে লিখেছেন যখন আপনারা কলকাতায় গেলেন। এই যে এইসব প্রভাবের মধ্যে থেকেই কিন্তু একজন লেখক তার লেখা লিখেন এবং সেখানে যখন আরেকজন মানুষ তার নিজেকে খুঁজে পায়, তখন যেন সে মনে করে এটা তো আমারই কথা। এটা তো আমারই গল্প। এই কথাটা তো আমারই বলার কথা ছিল। যেটা বললেন যে আপনার আ সেই উপন্যাস পড়ে অনেকে মিলাতে চেষ্টা করেছে যে তার পরিবারেও এমন। কিন্তু কবিরা তো আসলে নিত্য জীবনযাপন যে করেন তার মধ্যে থেকেই তো লেখার চেষ্টা করেন। উপাদানগুলো কিন্তু সমাজ থেকে পরিবার থেকেই নেয়া এবং এই যে আশেপাশে যা কিছু ঘটছে চলমান সেখান থেকেই কিন্তু আসলে উপাদান কবিরা বা সাহিত্যিকগণ নিয়ে থাকেন। তো স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু অন্যেরা
নিজেকে খুঁজে পাই, যেটা আমিও আমার এবার যে দ্বিতীয় উপন্যাস আসলো অনুভূতির বাস্তবতা, সেটাও যদি কেউ পড়ে হয়তো ভেবে নিবে যে এটা হয়তো ওনারই গল্প, বা এটা হয়তো অমুকের একটি গল্প, বা অনেক সময় মনে করবো এটা তো আমারই গল্প। তো সেখানে আসলে সত্যি কথা যে আমরা এইভাবে আসলে সকলকে চেষ্টা করি ইনভলভ করানোর জন্য। আমি যা ভাবছি তুমিও যেন সেটা ভাবতে পারো, আমি যা লিখছি সেখানে যেন তুমিও নিজেকে রিলেট করতে পারো। এবং যখন রিলেট করতে পারে একজন কবি, তিনি কিন্তু সেখানেই সার্থক। যখন আরেকজন বুঝতে পারে যে এটা তো আমারই চরিত্র, বা এটা আমারই কথা, আমারই ভাবনা, ওই কবি কিন্তু, ওই সাহিত্যিক বা ওই লেখক কিন্তু ওখানে কিন্তু সার্থক। কারণ সে আরেকজনকে ইনভলভ করাতে পেরেছে। তো ইনভলভমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যে সেটা সেখানে কেউ কখনো ওটা ভুলে যাবে না, মনে রাখবে যে না, একটি উপন্যাস পড়েছিলাম, একটি গল্প পড়েছিলাম, একটি কবিতা পড়েছিলাম। তো সেই জায়গাটা আসলে গুরুত্ব রাখে, এবং আপনি ওখানেই আসলে সফল। আপনার আরেকটি কথা বলবো, আর আপনার কাছে আসছি, আমাদের আরো দুইজন গুণী মানুষ যুক্ত হয়েছেন। একজন গীতি কবি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এম.এইচ. মঞ্জু ভাই। অসাধারণ সুন্দর একটি পরিবেশনা, আনারকলি ম্যামের কথাগুলো খুব ভালো লাগছে। আমিও বলতে চাচ্ছিলাম যে আনারকলি আপা এত চমৎকার করে কথা বলছে সব মিলিয়ে, আর গানটি প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাকে। এটি মৌলিক গান। আশমিরানা সবুজ আপনি লিখেছেন, আমার মতো গুণহীন মানুষের নাম না নিলে হয় না। আচ্ছা, না নিলে হয়, কিন্তু যেহেতু আমরা যারা কবি সাহিত্যিক শিল্পী, আমরা আসলে আমাদের কৃতজ্ঞতাবোধ অনেক বেশি সবার প্রতি। আমার সঙ্গে অবশ্যই আনারকলি আপু একমত হবেন একটু পরে যখন কথা বলবেন, যে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসি, সে বয়সে ছোট হোক বা যে কোনো বয়সের হোক, সেজন্য বলাটাও উচিত আমাদের। কারণ আপনারা যে নতুন প্রজন্ম, আপনাদের কাজগুলো প্রশংসা না করি তাহলে আপনারা এগিয়ে যাওয়ার উৎসাহ পাবেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি অবশ্যই করা উচিত। আমাদের সঙ্গে আনারকলি আপা আরো অনেক গুণী ব্যক্তিগণ, সৃষ্টিশীল মানুষগণ যুক্ত হয়েছেন। নাম বলি একটু, যেমন আমাদের কবি বন্ধু নার্গিস আফরোজ, তুমি দেখছো, অনেক ধন্যবাদ। হয়তো অনেকে কাজ করছেন, দেখছেন, ঘুরছেন, দেখছেন, সেজন্য কমেন্ট করতে পারছেন না, কিন্তু তারা আমাদের ওয়াচ করছেন। নার্গিস, অনেক ধন্যবাদ, তুমিও আমার বইটি কিনেছো সেদিন বইমেলায় গিয়ে, সেজন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। আমার গুরু জনাব অনুপম হালদার, তিনিও দেখছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমিনুল হক, আপনাকেও ধন্যবাদ। রঞ্জিত রয়, আপনাকেও ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনি দেখছেন, আরো অনেকে দেখছেন, আমাদেরকে সকলের প্রতি কৃতজ্ঞতা। কারণ আমরা আসলে এই যে কঠিনের করিতে সহজে, এটি একটি শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠান, এবং আমার প্রোফাইল থেকে এটি সবসময় এই লাইভটি হয়ে থাকে। তো এখানে সাধারণত যারা আসেন অত্যন্ত গুণী মানুষ, তাদেরকে চেষ্টা করি আনবার জন্য, তাদের কিছু কথা শুনবার জন্য। কারণ যারা গুণী মানুষ, তাদের কিছু কথা আমাদেরকে অবশ্যই সমৃদ্ধ করে এবং সমৃদ্ধ করতে পারে। আমরা প্রায় ১ ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা আনারকলি আপার আরো কিছু কথা শুনবো, এবং আমরা চেষ্টা করবো ১ ঘন্টার মধ্যে শেষ করতে, কারণ সবাই আমরা খুবই ব্যস্ত। পরের দিনের কর্মচিন্তা তো থাকে। আর যেটা আনারকলি আপা বলছিলেন যে আমরা যারা চাকরি করি, সংসার করি, তার ভেতরে থেকে আমরা যখন এই ধরনের সৃষ্টিশীল কাজগুলো করি, যেটা আমরা এই মুহূর্তে করছি, এটিও ক্রিয়েটিভ ওয়ার্কস। কারণ আমরা একে অন্যকে জানার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, আপনাদেরকে ইনভলভ করানোর চেষ্টা করি, অল আর ক্রিয়েটিভ ওয়ার্কস। তো সেটার জন্য আসলে আমাদেরকে অনেক সময়টা বের করে নিতে হয়, এবং এই সময়টা দিতে গিয়ে হয় কি যে আমরা অনেক সময় কাছের মানুষগুলোকে একটু দূরে রাখতে হয়, একটু বঞ্চিত করতে হয়, আর নিজেদের কিছু কিছু ব্যক্তি কাজ। তারপর আমাদের যে প্রশান্তি, যেটা আনারকলি আপা বলছিলেন যে যখন তিনি লিখছিলেন, যতদিন প্রকাশিত না হচ্ছিল তখন তিনি একটু মনে মনে চিন্তা করছিলেন যে আমার প্রকাশিত না হলে তো কেউ মনে রাখবে না। ঠিক অন্যের মনে অবস্থান করার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো। সময় আসলে তখন কথা বলবে যে আমরা আসলে কি করেছি শিল্প সাহিত্যের জন্য, কিন্তু কাজ করে যেতে হবে, এবং যে কাজটা আমরা করার চেষ্টা করছি। আমি আবার আনারকলি আপার কাছে আসছি। আচ্ছা, আনারকলি আপার আরেকটি প্রশ্ন নিব, এবং আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব। সেটা হচ্ছে যে এইবারের বইমেলা ২০২৫, এখানে আপনি একটি সুন্দর চমৎকার নামের একটি বই এসছে। সে বইয়ের নামটি আপনি বলবেন, কোন প্রকাশনী থেকে এসছে সেটাও বলবেন, এবং কোথায় পাঠকরা পাবেন আপনার সেই লেখাটা, সেটাও আপনি বলবেন। ধন্যবাদ মাহবুবা। তার আগে আমি একটা মজার কথা বলি। একটু আগে বললাম না যে লেখালেখির মধ্যে যেমন পারিবারিক পজিটিভ একটা প্রভাব থাকে, নেগেটিভ প্রভাবও থাকে। সবচেয়ে একটা মজার কথা বলি, করোনাকালীন সময়ে আমি তো চিটাগাং এ ছিলাম প্রায় ৩৮ বছর, আমরা চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি ছিলাম। ওখান থেকে ২০ সালে আমি
আমরা মানে তল্পি-তল্পা গুটিয়ে চলে আসি আরকি। তো এখানে এসে করোনা হলো। তো সেই সময় আমি একটা কবিতা পোস্ট করেছি। কবিতাটার নাম হলো 'আমার কোনো বাড়ি নেই।' তো যখন পোস্ট করলাম অনেকেই ভালো পজিটিভ করেছে কিন্তু আবার অনেকে নেগেটিভ করেছে। তো মজার ব্যাপার হলো এখানে অ্যা হঠাৎ করে একদিন আমার অ্যা ছোট মামা আত্মীয় আরকি আমার ঘনিষ্ঠ আমার ছোট মামা বলেই ফেলি। আমাকে ফোন করে বললেন যে মানে অনেক আত্মীয়স্বজনের ভিতরে বোধহয় গুনগুন হচ্ছিল। মনে হচ্ছিল যে আমার পরিবারে কিছু একটা হয়েছে। আমি বাড়ি নাই বলছি। আমার বাড়ি নাই। হ্যাঁ? ভেবেছে যে এটা আমার নিজের জীবনের ঘটনা এবং ফোন করে বলতেছে যে আমার হাসব্যান্ড আছে কিনা, হ্যাঁ? আমরা একসাথে থাকি কিনা। এ ধরনের কথাও আমাদের আত্মীয়স্বজনরা আ ফোন করে বলছে এবং বলছে যে, "কোথায় দাও ওকে ফোনটা দাও।" আমি তো বলছি, "না ফোনটা দাও।" তো আমি বুঝতে পারলাম যে ঘটনা আসলে এটা ওদের ভিতর ভেবেছে আসলে কবি লেখকরা তো পাশাপাশি যে যা দেখে, চারপাশে যা দেখে সে নিজের করে নিজের অনুভূতির মাধ্যমে সেটা প্রকাশ করে থাকে। সেটা যে তার বাস্তবিক ঘটনা ঘটবে সেটা না। হ্যাঁ? তো হঠাৎ আরেকদিন আমাদের চিটং থেকে একজন শিক্ষিকা উনিও লেখালেখি করেন। উনি আমাকে ফোন দিলেন। কান্নাকাটি করছেন। কেন কি হয়েছে? বলে, "আমি একটা কবিতা লিখেছি, আমাকে নিয়ে সবাই সমালোচনা করছে। মেসেঞ্জারে লিখছে যে, 'কি হয়েছে আপনার?' হ্যাঁ? মানে ভেবেছে যে উনাদের পারিবারিক কোনো অশান্তি। আমি বললাম যে, এগুলো ভুক্তভোগী আমিও, কাজেই আপনি আপনার মতো করে লিখে যান।" যখন যারা বুঝবে যে না উনি আসলে লেখক হয়েছেন, লেখক তখন ওরা আর সেটা বলবে না। এখন ভাবছে যে আপনি কি লিখেন? আপনার লেখার কোনো মূল্যায়ন হচ্ছে না, করছে না। দেখবেন লিখতে যখন দেখবেন তখন বলবে যে তখন কিন্তু পজিটিভ কমেন্ট করবে। এখন দেখি আমারও আমি তখন বললাম যে, "আমার আগে এরকম হতো, কিন্তু এখন আর হচ্ছে না।" এখন বুঝতে পারছে হয়তো খোঁচা মেরে কমেন্ট করে ঠিক আছে। কিন্তু বুঝতে পারছে যে আমি পারিপার্শ্বিক অবস্থা আ গুলো উল্লেখ করি কবিতা লিখছি বা গল্প লিখছি, লিখছি। কবির জীবনে যে এটা ঘটবে এমন কোনো কথা নেই। লেখকের জীবনে যে ঘটনাটা ঘটবে এটা কোনো কথা নয়। অনেক সময় মহিলারা পুরুষের মানে চরিত্র নিয়ে কথা বলে। মানে ফার্স্ট পারসন দিয়ে। এখন পুরুষরা মহিলা হিসেবে ফার্স্ট পারসন দিয়ে গল্প লিখতে পারে, কবিতা লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। তো যাই হোক আ যেটা বলছিলাম যে এবার আমার বই প্রকাশিত হয়েছে। একটা কবিতার বই। আমি চেষ্টা করেছি যে অক্ষরমুক্তে লেখার জন্য সবগুলো কবিতা। কতদূর আ সফলতা অর্জন করেছি জানি না। 'সোনালি ধানের সাথে রূপালি রোদ্দুর' আমার বইয়ের নাম। এটা জাগতিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এটা স্টল নাম্বার হলো সোহরাওয়ার্দী উদ্যান ৫৫১ ৫৫২ স্টল নাম্বার ৫৫১। তো যারা আমাদের এই লাইভটা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অ্যা ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের রমজানকে আমি জানাই, শুভেচ্ছা জানাই যে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানটা দেখেছে। তো খুব ভালো লাগছে আমার এখানে উপস্থিত হয়ে। এখনো দেখবেন, পরে যারা দেখবেন তাদের সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আমার ওখানে এখন যে জি। হয়েছে মেক্সিমাম ওখানে আছে। অন্য বইগুলো আছে। যেন আমার গুরুত্বপূর্ণ আমি বইগুলো যেগুলো মনে করি আরকি, 'বীরাঙ্গনা মর্জিনা'। আমরা অনেকেই জানি। আ বর্তমান প্রজন্ম হয়তো অনেক কিছু জানে না। আ বা এগুলো নিয়ে এখন আলোচনা হয়। আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা তুমি বলেছিলে, মুক্তিযুদ্ধের কথা বলেছিলে। যে আসলে আমরা ৭১ এর উপরে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশ। হ্যাঁ? তো কাজেই এটা বাদ দিয়ে আমরা কোনো কিছু চিন্তা করি আমরা শিল্প, সাহিত্য আমরা যা কিছু গবেষণা যা বলি, সাহিত্যের বিশাল একটা অংশ জুড়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এটা যে চোখে না দেখেছে, যে যারা উম বর্তমান প্রজন্ম এরা অনুভব করতে পারবে না। অনুভব আ এটা সম্ভব না।
হ্যাঁ, বলে যে যাকে সাপে দংশন করে নাই সে দংশনের ব্যথা বুঝে না, অন্য কেউ বুঝবে না। যাকে সাপে দংশন করেছে সেই বুঝে তার ব্যথাটা। তো সেই বীরাঙ্গম এই এই আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মেয়েদেরও একটা বিরাট অবদান আছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি অবদান হলো বীরাঙ্গনাদের। তাদেরই অনেক আমাদের মহিলারা প্রাণ দিয়েছে অনেকে, অনেকে কি বলবো সেগুলো আসলে বলার মতো ভাষা নেই। তারা এমনভাবে নির্যাতিত হয়েছে শারীরিকভাবে বলো, যে তখন যে যুদ্ধ শিশু জন্মগ্রহণ করেছে যুদ্ধের পরে, হ্যাঁ? ওরা যে নারী নির্যাতন চালিয়েছে, ধর্ষণ করেছে। তো এর ফলে যে মেয়েটার পরবর্তী যারা বেঁচে ছিল, অনেকে তো আত্মহত্যা করেছে। অনেকে যারা বেঁচে ছিল তাদের জীবনটা যে কেমন ছিল, হ্যাঁ? যাদের যে বাচ্চা হয়েছে, হ্যাঁ? সেই তাদেরকে আমরা যুদ্ধ শিশু বলে অ্যা অ্যা অভিহিত করি। তাদের পরবর্তী জীবন, সেই শিশুটার জীবন, শিশুটার মায়ের জীবনের কথা বাদ দিলাম। কিন্তু পরবর্তী সময়ে শিশুটা যে ধাপে, ধাপে আ যে কথা শুনতে হয়েছে মানুষের, মানে কি বলবো? সেই জিনিসগুলো আমি দেখেছি, নিজের চোখে দেখেছি এগুলো। আমাদের মা চাচীদের কাছে শুনেছি। হ্যাঁ, তখন তো বুঝতাম না ব্যাপারগুলো। পরবর্তী সময়ে বুঝতে পেরেছি। তখন আমার আমি তো ওই বয়সে এটা লেখা আমার সম্ভব ছিল না। ভাবছি যে এই কথাগুলো আমি কিভাবে লিখবো? কিভাবে প্রকাশ করব? কিভাবে উপন্যাসে আনবো? সেটা তো মানুষে কিভাবে নিবে? কিন্তু যখন পরিণত বয়সে এখন এসে বুঝতে পেরেছি না আমার এগুলো বলা দরকার, জানা দরকার। আমি নিজে গবেষণা করেছি। অ্যা ওখানে যে মুক্তিযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কোথায়, কোথায় কাজ করেছেন সেগুলো আমি বর্ণনা করেছি। আমি চেষ্টা করেছি আরকি বিভিন্ন আ জায়গা থেকে তথ্য আনার জন্য। তো বীরাঙ্গনা মর্জিনা বইতে আমি একটু দেখাই দর্শক যারা আছে দেখতে পারবে। এই বইটা। মানে তার কল্পনা মিশ্রিত ঐতিহাসিক একটা জি। বলবো আরকি। এটা পরিমিতিও একটা, একটা চরিত্রের মাধ্যমে আমি দেখিয়েছি। তো যদি কেউ এটা ৫৫১ স্টলে পাওয়া যাবে, হ্যাঁ? জাগতিকে। তো একদমই। নিতে পারে। অনেকেই নিয়েছে তখন। আরেকটা ছিল আমার স্মৃতিচারণমূলক বইয়ের কথা বলছিলাম। এটা একটু না দেখালে নয়, প্রচ্ছদটা দেখাই। সুন্দর একটা প্রচ্ছদ হয়েছিল যেটা তোমাকে নাম লিখে যেটা স্মৃতির রাজ্য। আ লিখেছিলে আমাকে যে স্মৃতিরাজ্যে প্রোগ্রামটার নাম দিবে এই যে একটা সুন্দর একটা বই ছিল। এটা প্রায় এটা ১ম খণ্ড হয়েছে। ২য় খণ্ড আমার এখনো লেখা শেষ হয়নি। আমি লেখা শুরু করে রেখে দিয়েছি। আমি আর এগোতে পারিনি। তো এটা প্রায় ৭০ সাল থেকে ৮২ সাল। আমি ৮২ সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। ৮২ সাল পর্যন্ত মানে আ যত একটু রাজনৈতিক তখন তো অতটা বুঝি নাই রাজনীতি। আ আমার চোখে যা দেখেছি সেগুলো আমি বলার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে এরকম যাতে আমি মৃত্যুর আগে 2nd পর্ব লিখে যেতে পারি আরকি। হ্যাঁ। আমি আসি আবার আনারকলি আপার কাছে। আনারকলি আপা আপনার অনেক কথা যার ভিতরে অনেক কিছু পেয়েছি আমরা। সবচেয়ে বড় যে কথা আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবার চেষ্টা করেছেন। আমরা তো সেই কথাগুলো অবশ্যই সবসময় যেন বলি। কারণ ওই যে যেটা বললেন, সাপে যাকে কামড়ায়নি সে কিন্তু সাপের বিষের জ্বালা বুঝবে না। তো আমিও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। বাবা মুক্তিযোদ্ধা ছিল। তারপরে হচ্ছে আমার চাচা শহীদ হয়েছেন। তো আমাদের পরিবার কতটা ভোগান্তির মধ্যে পড়েছিল ওই সময়ে সেটা আমার বাবার মুখে শুনেছি, আমার আম্মার মুখে শুনেছি। এবং যে কারণে আমাদের গ্রামে থাকা হয়েছে। শহরেই চাকরি করতেন আমার বাবা। কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, পরিবারকে কিন্তু গ্রামে রাখতে হয়েছে এবং এই পরিবারের যিনি আমার মা ছিলেন এবং আমার ২ ভাই-বোন তখনও আমার জন্ম হয়নি। কি নিদারুণ কষ্টে দিন কেটেছে গ্রামের বাড়িতে এবং বিশেষ করে নানার পরিবারে। সেগুলো কিন্তু আমার উপন্যাসেও একটু symbolic ভাবে উঠে এসছে এবং আপনি বীরাঙ্গনাদের কথা বলেছেন। আসলে তাদের কষ্ট কোনদিন লেখনীতে
তারা যেভাবে কষ্টটা পেয়েছিল, যেভাবে তাদের নির্যাতন করা হয়েছিল, সেটা আমরা কখনো বইয়ে আসলে ওইভাবে তাদের জায়গা থেকে প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনি যেটা চেষ্টা করেছেন বীরাঙ্গনা মর্জিনার বই লিখে, যে গল্পের বইটা আপনি লিখেছেন, সেখানে বীরাঙ্গনা মর্জিনা হচ্ছে একটি প্রতীকী চরিত্র। তার মতন লাখ লাখ নারী কিন্তু সে সময় এভাবে নির্যাতিত হয়েছে, এবং সেটা নিশ্চয়ই যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পছন্দ করেন, গল্পটা জানতে চান, তারা অবশ্যই এই বইটি কিনবার চেষ্টা করবেন। আমি দেখেছি বইটি চমৎকার লিখেছেন আনারকলি আপা, এবং তিনি বলেছেন অলরেডি জাগতিক প্রকাশনী 551 এবং 552 নম্বর স্টলে যারা বই মেলাতে যাবেন নিশ্চয়ই তারা আনারকলি আপার এইবার যে বইটি বের হয়েছে সেটির সঙ্গে যদি এটিও আপনার সংগ্রহ করেন, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলো তিনি অনেক লিখেছেন, যেহেতু তিনি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, এবং বিশ্বাসী তো হতেই হবে, আমাদের দেশের জন্ম তো হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সুতরাং সেটি না বিশ্বাস না করার কোনো কারণ নেই, এবং এটাকে বিকৃত করারও কোনো স্কোপ নেই, যদিও অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিকৃত করা হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু আমরা এটা তীব্র প্রতিবাদ করি যে একটি দেশের ইতিহাসকে যেন আমরা মুছে না দিই, কারণ একটি দেশের ইতিহাসকে মুছে দিলে সেই দেশের আর কিছু থাকবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, এটি যেন আমরা ভুলে না যাই। আমরা লাইভে সেটা অবশ্যই সাহসের সাথে বলতে চাই যে মুক্তিযুদ্ধ একটি গর্বের ইতিহাস বাংলাদেশের জন্য। মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, তারা আমাদের গর্ব, তাদেরকে যেন আমরা লালন করি, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করি, এবং সেই জায়গা থেকে যেন আমরা দেশকে ভালোবেসে যাই, দেশের জন্য কাজ করে যাই নিঃস্বার্থভাবে, মানুষের জন্য যেন আমরা কাজ করে যাই, মানুষের জন্য যেন ভাবি, যেটা আমরা বলতে পারছি সেটা যেন সব সময় বলতে পারি এবং সাহসের সঙ্গে যেন বলতে পারি, এটি আমাদের বক্তব্য থাকবে। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা আসলে খুবই কৃতজ্ঞ, কারণ আনারকলি আপা আপনি জেনে খুশি হবেন যারা আমাদের সঙ্গে আছেন তারা প্রত্যেকে সৃষ্টিশীল মানুষ। যেমন এখন মঞ্জু ভাই, যিনি অত্যন্ত ভালো একজন গীতি কবি, তিনি লিখেছেন যে একটি কথা না বললেই নয়, মাহবুবা ম্যাম আপনার উপস্থাপনায় মুগ্ধ হলাম, আজ আপনাকে খুব সুন্দর লাগছে, দুজন গুণী মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো লিখেন, এবং আপনি ভালো লিখেন বলেই কিন্তু আপনি আমাদেরকে মূল্যায়ন করতে পেরেছেন, কারণ একজন মানুষকে মূল্যায়ন করার জন্য যিনি মূল্যায়ন করবেন তারও সেই যোগ্যতা থাকা লাগবে, না হলে সে কিন্তু মূল্যায়ন করতে পারবে না, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা লাইভে প্রায় শেষ পর্যায়ে এসেছি, আমরা সর্বশেষ কিছু কথা আপনার কাছে জানবার পূর্বে আর ছোট্ট আরেকটি বিজ্ঞাপন, একদম অল্প সময়ের জন্য আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাই। অনুভূতির বাস্তবতা, অত্যন্ত বাস্তব অনুভূতি থেকে এই বইটি লেখা। আমাদের বাস্তব অনুভূতি এবং একেবারেই আমার ভেতরের যে অনুভূতি, দুটোর মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে হচ্ছে আমি যা ভাবছি বাস্তবতা পাচ্ছি না। যেমনটা আমরা যদি বলি যে আজকের সময়ে শিক্ষক ছাত্র সম্পর্কের কথা যদি বলি, যেমনটা ভাবা হয় যে শিক্ষক সর্বোচ্চ সম্মানের জায়গায় থাকবেন এবং ছাত্ররা তাকে সম্মান দেখাবেন, কিন্তু অনেক কারণে, বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করি যে সেই সম্মানের জায়গাটুকু আমরা কিছুটা হারিয়েছি। আবার বাবা মায়ের সম্পর্ক সন্তানদের সঙ্গে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুরনো যে ঐতিহ্য সেটা কিন্তু এখন আর পাচ্ছি না, অথচ ভাবনাটা কিন্তু এক জায়গায় আছে, কিন্তু বাস্তবতা বিভিন্ন সময়ের পরিবর্তনে, বিভিন্ন পরিবর্তিত কারণে দেখা যাচ্ছে যে সেইখানে সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। তো এমন নানা অনুভূতি এবং বাস্তবতাকে সামনে রেখে এই বইটি আমি লিখেছি। আমি মনে করি যে এখানে আমরা সকলকে খুঁজে পাবো। যারা বই পড়েন, ভালোবাসেন, তাদেরকে বলবো যে আপনারা অনুভূতির বাস্তবতা নামে যে উপন্যাসটি আমি এবার নিয়ে এসেছি, আমার দ্বিতীয় উপন্যাস, সেটি আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন, বইমেলাতে আসবেন এবং 357 এবং 58 নম্বর স্টল কারোবাগ প্রকাশনী, সেখান থেকে আপনার বইটা সংগ্রহ করতে পারবেন। আমার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলবো আপনারা আসবেন, আমার সঙ্গে দেখা হবে এবং রাইটারের সিগনেচার সহ আপনারা বইটা সংগ্রহ করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে সবার সঙ্গে 21শে বইমেলায়। আমরা আবার ফিরে এলাম আমাদের কঠিনের করিতে সহজ লাইভে বিজ্ঞাপন বিরতির পর।
এবং আবারও আমরা ফিরে যাব কাজী আনারকলি আপার কাছে। তার পূর্বে আরো ২-১ জন গুণী মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি হয়তো তারা কমেন্টস করছেন না, কিন্তু তারা দেখছেন আমাদেরকে। তার মধ্যে আমাদের সঙ্গে মাত্র যুক্ত হয়েছেন স্যার সিদ্দিকী ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, গুণী একজন মানুষ। মিষ্টি মেয়ে আমার ছাত্রী, খুব ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়েছেন। হাসমিনা রানা সবুজ পরিচালনা করছেন এবং দেখছেন, দুটোতেই আছেন। ফয়জুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। খুরশেদ আলম লাকসিমপুর থেকে দেখছেন। কেমন আছেন? এটি সম্ভবত ইনাকে হয়তো আমাদের আপা চিনতে পারেন। শিশির খান, আপনিও দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কে কোথা থেকে দেখছেন লিখলে খুব ভালো হয়, কারণ হচ্ছে তাহলে বুঝতে পারা যায়। অনেক সময় লাইভে ব্যস্ত থাকার কারণে মনটা তো আসলে ব্যস্ত রাখতে হয় লাইভ পরিচালনা করতে গেলে। তো অনেক সময় হচ্ছে হঠাৎ করে একেবারেই যারা সবসময় চলেন সঙ্গে, তাদেরকে ছাড়া বাকিদেরকে অনেক সময় বুঝতে পারি না যে কোনখান থেকে দেখছেন। যদি সবসময় আমি কোন জায়গা থেকে দেখছেন, যেমন লাকসিমপুর থেকে দেখছেন একজন লিখেছেন, খুব ভালো লাগলো। তাহলে হচ্ছে আমরা খুব সহজে আপনাকে বলতে পারবো যে আপনি মানে আপনার পরিচয়টাও বলতে পারবো এবং আপনাকে ভালোভাবে বর্ণনা করতে পারবো লাইভে, যেটি আমাদের ভালো লাগা। কারণ আপনারা যদি না দেখেন, আসলে না যদি বলেন, তাহলে আমিও কিন্তু বলতে পারছি না। আর অবশ্যই যারা আপনারা দেখছেন তারা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন বলে আমাদের উৎসাহ লাগছে, ভালো লাগছে। আর কঠিনের করিতে সহজ লাইভ দেখবার জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলে যায় আবারও আনারকলি আপার কাছে। আমরা একদম লাইভের সর্বশেষ পর্যায়ে আছি। আপা, আপনার আমি পূর্বে বলেছি যে আপনার ভীষণ বড় একটি সাহিত্য যাত্রা এবং দীর্ঘ সময়, সেই ছোটবেলা থেকে। তা একটা লাইভে অবশ্যই আপনাকে আমি আবিষ্কার করতে পারবো না, কিন্তু যতটুকু আপনি বলেছেন আমরা আপনার সম্পর্কে যথেষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ধারণা এবং অত্যন্ত চমৎকার কিছু তথ্য পেয়েছি আপনার কাছ থেকে। এবং আশা করি যে যারা আমাদেরকে আজকে দেখছেন তারা আপনাকে বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। তারা অবশ্যই আপনার চমৎকার সব বইগুলো কালেকশন করবেন। বিশেষ করে এবার যে 25শে বইমেলা, 2025-এ যে বইমেলায় অমর একুশে বইমেলা হচ্ছে, সেখানে অবশ্যই তারা যাবেন। এবং যদি তারা আপনার বই সংগ্রহ করতে চান, তাহলে 551 এবং 552 নম্বর স্টলে নিশ্চয়ই তারা যাবেন। সর্বশেষে আপনার কাছে আসবো যে আপনি তো অনেক গানও লিখেছেন, একজন গীতি কবি। সেই গানগুলো কোনো গান প্রকাশিত হয়েছে কিনা বা আদৌ প্রকাশ করার ইচ্ছা আছে কিনা সেটি বলবেন। এবং সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই যে আপনার কাছ থেকে আমরা আজকে কোনো কবিতা শুনতে পারিনি, কবিতা শোনার সুযোগ দেইনি আপনাকে, কিন্তু একটি কবিতা আপনার, যে কোনো আপনার পছন্দ অনুযায়ী একটি কবিতা আমাদের যারা দেখছেন তাদেরকে আপনি শোনাবেন। এই দুটো জিনিস আপনার কাছে চাও। একটি হচ্ছে আপনি গান নিয়ে বলেন আগে, তারপর একটি কবিতা শুনবো আপনার কাছ থেকে এবং শুনতে শুনতে আমরা যাবো। অসংখ্য ধন্যবাদ মাহবুবা। গান আমি অনেক লিখেছি, তো সেগুলো সুর করা খুব কমই হয়েছে। ৪-৫টা সুর করে করা হয়েছে এবং ইউটিউবে আছে আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি দিয়েছি। কিছু গান অর্ধেক করে বা একটা গান আমি নিতে পারিনি আরকি। শিল্পীর জন্য। শিল্পী সুর করা হয়েছে, কিন্তু অ সে ভালো শিল্পী দিয়ে গাওয়াইতে পারিনি। তো এটা এখনো আজকে ২ বছর এটা ওভাবেই আছে। হ্যাঁ? ওইটা প্রকাশ করতে পারছি না। আর চেষ্টা করছি যে গান কিছু সুর করে ইয়ে করার জন্য। আসলে সময় হয়ে ওঠে না। এ আমার এটা হলো কি, আমার একটু মনটা একটু চঞ্চল ধরনের। হ্যাঁ? একটু এইটুকু কাজ করে আরেকটাতে হাত দিই, আরেকটাতে হাত দিই। এরকম করতে দেখা যাচ্ছে অনেক সময় কোনটাই হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে সবগুলাই সাকসেসফুল হচ্ছি। এই আমার আছে আমার গেয়েছে যে সন্দীপন একটা গান গেয়েছে 'কর্ণফুলী', কে নিয়ে লিখেছিলাম গান। কালকেও আমাকে ফোন দিয়ে এসে বলল যে, "আপু ও যখনই সময় পায় এই গানটা শোনে।" মানে চট্টগ্রামকে কর্ণফুলী নদী নিয়ে লিখেছি, তো ওর বাড়িও চট্টগ্রাম। তো সেজন্য বলে কি আপনার গানটা শুনি যে মানে এটা একটা মৌলিক গান যেহেতু ও খুবই মানে উম গেয়েও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে যে এত একটা সুন্দর গান হতে পারে। ওরা বলেছে। তারপর একটা পুষ্পিতা, চ্যানেল আই পুরস্কারপ্রাপ্ত পুষ্পিতা, সেও আমার একটা গান গেয়েছে। হ্যাঁ, তো আর এর আগে ১ম যে গানটা আমি দীর্ঘদিন করোনার সময়ে চেষ্টা করছিলাম যে গান, আমি তো আমার এই জগৎটা অচেনা ছিল মোটামুটি। কাউকে পাচ্ছি না যে যাকে বলবো গান লিখেছি, গান হয়েছে কিনা মোটেও সেটাও একটু নিজে সন্দিহান ছিলাম। তো আমার এক Facebook ভাইয়াই এক সঙ্গীত শিল্পী। উনি আমেরিকায় থাকেন।
তো উনি বুঝালেন যে গানটা কিভাবে লিখতে হবে। হ্যাঁ? তো অনলাইনের মাধ্যমে উনি আমাকে শিখিয়েছেন গানের অ্যা মুখ লিখতে হবে কিভাবে, শেষে অন্তরা কিভাবে করতে হবে, এগুলো আমাকে বুঝিয়েছিলেন। তো সেখান থেকে আমার গান লেখা। আর কর্ণফুলী গানটা লিখেছি যে ওটা কবিতা থেকে ১ম এ কবিতা লিখেছিলাম, কবিতা থেকে গানে রূপান্তরিত করা হয়েছে। পুষ্পিতা যে গানটা গেয়েছে ওটা কবিতা ছিল, কবিতা থেকে গান রূপান্তরিত করেছি। আর আরেকটা গান আ লিখেছিলাম তো করোনা সংক্রান্তের সময় ভারতের একজন আমার ফেসবুক বন্ধু ছিলেন। উনি সঙ্গীত শিল্পী, সুর করে। তো ওখানে দেখি যে প্রায় সময় আমার কে পছন্দ করে। মোটামুটি আমার যেকোনো কিছুতে অ্যা মানে লাইক কমেন্ট করে। বিশেষ করে যখন বীরাঙ্গনা মর্জিনা আমি ফেসবুকে পেন্সিলে লিখছিলাম এবং আমার ফেসবুকে আমি লিখেছি এটা। তখন এইটা পড়ে উনি অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এটা আমার অনেক বিচারপতি, তারপরে সাংবাদিক, লেখক, ইন্ডিয়া থেকেও অনেক মানুষ আমাকে মেসেঞ্জার আ লিখতো। আসলে ও আমার এই গল্প পড়ার সাথে ওরা সবাই বলে কি আমরা মুক্তিযুদ্ধের ওই সময়টাতে বোধহয় আমরা ফিরে গেছি। হ্যাঁ? তো তখন আমি একজনের কমেন্ট দেখে তাকে আবিষ্কার করলাম সে একজন শিল্পী এবং সুরও করেন নিজে, গাইতে পারেন। তো উনাকে আমি একদিন মেসেঞ্জারে নক করলাম। "ভাইয়া এরকম আমি একটা গান লিখেছি। এটা যদি আপনি সুর করে দিতেন গানে।" তিনি অ্যাকসেপ্ট করলেন এবং আ নিজে সুর করলেন এবং উনার ছেলেকে দিয়ে গাওয়ালেন। ছেলে তখন ইন্টারমিডিয়েটে পড়ে, 1st ইয়ারে। ছোট ছেলে। তো গানটা ওর মতো করে ওরা গেয়েছে। কিন্তু আমি আরো এটাকে পরে যে একটা ভালো একটা রূপ দিব, ভিডিও করব, সেটা আর হয়নি। উনি যে ইয়েটা করেছে, অ্যা গানটা গেয়ে আমাকে মেইলে পাঠিয়েছে, ওটাই আমি ইয়ে করেছি, YouTube এ পরে ছেড়েছি আরকি। তো ওখানে এই ছোট্ট ছেলেটা খুব ভালো গেয়েছে এবং সে এখন ডাক্তারি পড়ে ইন্ডিয়াতে। অ্যা তো খুব মানে সেও চমৎকার গান করে এবং অ্যা ইয়ে পড়ালেখাও খুবই ভালো সে। ওইটা মানে ইমপ্রেসড হয়ে উনাকে আরেকটা গান আমি দিয়েছিলাম। ওইটার পরে যখন করোনা চলে গেল উনারা বলে কি বিজি হয়ে গেছেন। হ্যাঁ? উনার ছেলেকে নিয়ে বিজি হয়ে গেছেন। পরে আর ওইটা করবে বলে আরেকটা গানের সুর আমি করতে পারি না। তবে আমি ওইটা দিয়ে আমার শুরু। ওইটা দিয়ে আমার মনে হচ্ছে যে আমি অনেক দূর পৌঁছে গেছি। তারপরে আরেকজন ফেসবুক বন্ধু চট্টগ্রামে যে পুষ্পিতাকে এনে দিল, সন্দীপকে এনে দিল। আরেকটা শিল্পী ছিল সে সজীব দাসকে দিয়ে আমার এই সুর করালো। করিয়ে ওখানে স্টুডিওতে একটু ভয় পেতাম। আমি তো এগুলোতে অভ্যস্ত না। একটু ভয় পেতাম। এরা কি আমাকে ঠকাচ্ছে নাকি কোথাও কোনো সমস্যা হবে নাকি কি? এই ধরনের একটা প্রবলেম ছিল। তো এখন তো আল্লাহর রহমতে মোটামুটি ওই জায়গাটা মোটামুটি চিনেছি। অনেক শিল্পীর সাথে পরিচিত হয়েছে, সুরকারের সাথে পরিচিত হয়েছে। তো ইচ্ছা আছে আরো কয়েকটা গান আমি আ সুর করে করাবো। শিল্পীদের গাইবো এবং তোমাকেও আমি বলেছিলাম সেদিন, হ্যাঁ? যে তুমি গাইবে, সুর করায় দিবে। হ্যাঁ? তো এটা অনুরোধ রইলো আরকি। সবার মাধ্যমে আমি তোমার অনুরোধটা দিলাম যে অনুরোধটা রাখবে তুমি। একটা গানও যদি তোমাকে দিয়ে করাতে পারি, অ্যা আ নিজে খুব শান্তি পাবো। এটা। আরেকটা কি যেন বলেছিল? একটা কবিতা পড়ার জন্য বলেছিল না? আমি এবারে সোনালী ধানের সাথে রূপালী বলতে বই থেকে একটা কবিতা পড়ছি। আমি একটা পড়ি। আমি আমি বাবা-মায়ের ২য় মেয়ে। আমি বাবা-মায়ের ২য় মেয়ে। ক্ষণ ছিল সুবে সাদি। বহু কাঠ-খড় পোড়াতে নারীতে হয়েছি পরিণত। আমি এখন পূর্ণাঙ্গ নারী। গায়ে গতরে মনের দিক থেকে আমি সেই নারী যার জন্মের মুহূর্ত থেকে মাকে অলক্ষ্মী বলে গ্রামের বউ-ঝিরা গাল দিয়েছিল। আমি বাবা-মায়ের ২য় মেয়ে। আমি সেই নারী যার জন্মের দুদিন পর বাবা
তার নির্দোষ মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি সেই নারী যার বয়স 12 কি 13 হতে না হতেই বাড়ির চারিদিকে এঁকে দেওয়া হয়েছিল শক্ত সীমানা প্রাচীর। কঠোরভাবে বারণ করা হয়েছিল বিদ্যালয়ে যেতে। বন্ধ হয়ে গিয়েছিল তার গাছে ওঠা, ছিবুরি কুতকুত খেলা, পুকুরে সাঁতার কাটা, আরো যে কত কি। আমি সেই নারী যার বাবা মায়ের মৃত্যুর পর স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও করতে হতো বাড়ি বাড়ি কাজ। ঘনিষ্ঠ স্বজন তাকে বঞ্চিত লাঞ্ছিত করেছিল। গৃহকর্তার লুলুপ দৃষ্টি তার ছেলের শিকারী চোখকে ফাঁকি দেওয়া হয়ে উঠেছিল একান্তই কষ্টসাধ্য। আমি বাবা মায়ের দ্বিতীয় মেয়ে। আমি তখন পূর্ণাঙ্গ নারী, মননে অবুঝ, কিন্তু আমি সেই নারী যাকে স্বজনরা তাদের পছন্দ অনুযায়ী বিয়ে দেয় এক মাতালের কাছে। স্বামী নির্যাতনের কাছে হার না মেনে অন্ধকারে একা বেরিয়ে পড়েছিলাম। একাকী রাস্তার মোড়ে যেতে না যেতেই কুকুর মানুষরূপী ধর্ষকের কাছে জীবন বাজি রাখতে হয়েছিল। আমি সেই নারী, বাবা মায়ের দ্বিতীয় মেয়ে। আমি এখন পূর্ণাঙ্গ নারী, তবে মননে অনেক শক্তিশালী। চোখের তারায় অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে নারীর অধিকারের কথা বলি আজ। নারীর নির্যাতনের বিরুদ্ধে অকণ্ঠ চিত্তে উচ্চস্বরে কথা বলি। নির্ভয়ে নির্মল বাতাসে নারীর নিঃশ্বাস নেবার কথা বলি। নারীর চলার পথে আবর্জনা সরিয়ে ফেলার কথা বলি। লোকেরা আমাকে তাই নারীবাদী আখ্যা দেয়। নারীবাদ কি আমি জানি না, নারীবাদ কি আমি বুঝি না। আমি বুঝি শুধু আমার প্রতি যে অন্যায় হয়েছে পৃথিবীর আর কোন নারীর প্রতি যেন না হয়। শুনছেন আপনারা? সবাই আমার পাশে থাকুন, প্লিজ পাশে থাকুন। আপনাদের পাশে থাকতে চাই। আমি কখনো মা হয়ে, কখনো প্রেয়সী হয়ে, বোন কন্যা হয়ে। একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে আর যেন কেউ কেড়ে নিতে না পারে কারোর দুরন্ত শৈশব। আর যেন কেউ কেড়ে না নেয় ইজ্জত কারো যৌবনের সদা লাস্যময়ী মুখ। আর যেন কখনো কোনো স্বামীর একটা চরও না পড়ে নারীর চাঁদ মুখ তুলতুলে গালে। আবার যেন কোনো ধর্ষকের ক্লেদাক্ত থাবার নিচে পড়ে জীবন আশঙ্কায় ছটফট করতে না হয়, জীবনটা দিতে না হয় অঙ্কুরে। আসুন বেরিয়ে পড়ি, প্ল্যাকার্ড ফেস্টুন হাতে, মিছিল নিয়ে আমরা নারী পুরুষ একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। ঘরে বাইরে নারীর জন্য করি বন্ধুময় নিরাপদ সুন্দর বেষ্টনী। ধন্যবাদ। বা চমৎকার, এত এত চমৎকার একটি কবিতা নারী নিয়ে আপনি লিখেছেন। আমার আপনার এই নারী, যদিও কবিতার শিরোনামটা হচ্ছে আমি বাবার দ্বিতীয় সন্তান, তাই তো, কিন্তু পুরো দ্বিতীয় মেয়ে, আমি বাবার দ্বিতীয় মেয়ে, কিন্তু ভেতরে যেটা দেখা গেল যে নারীকে নিয়ে আপনি যে বর্ণনা দিয়েছেন, এত একটা আবেদন ছিল কবিতার মধ্যে সকলের প্রতি। অসাধারণ বক্তব্যধর্মী একটি কবিতা এবং খুবই ভালো লেগেছে আপা, আনারকলি আপা। যারা দেখছেন আমাদেরকে নিশ্চয়ই তাদেরও খুব ভালো লেগেছে। পরবর্তীতে আরো দু একজন যুক্ত হয়েছেন, যেমন আমার একজন কলিগ যুক্ত হয়েছেন, তিনি প্রচন্ড ভালো কবিতা আবৃত্তি করেন, বাচিক শিল্পী আমাদের রেনু আপা, আমার তেজগাঁও কলেজে আছেন আমার সহকর্মী। সঙ্গে আমার বন্ধু যুক্ত হয়েছে মারিয়া রোজারিও, ফার্মগেট থাকে। রোজারিও, মারিয়া তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সবশেষে এসছো, বন্ধুর
লাইভ দেখতে। রেনু আপা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনিও লাইভটি দেখছেন। অবশ্যই আপনি আমার লাইভে একদিন আসবেন। আপনি প্রচন্ড ভালো আবৃত্তি করেন, এটি অবশ্যই আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাকে আমি সকলের সামনে আনবো, যদিও তিনি আসলে অনেক লাইভ করেন। তো আশা করছি যে আমি আমার সহকর্মী রেনু আহমেদ আপাকে নিয়ে আমি নিশ্চয়ই বসবো একদিন। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল যারা আমাদেরকে দেখেছেন আপনাদের ব্যস্ততার মধ্যে থেকে। আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন দর্শকদের কাছ থেকে নিশ্চয়ই বিদায় নিব। তার পূর্বে অবশ্যই আনারকলি আপার অনুভূতিটা জানিয়ে যে আপনি আজকে আমার লাইভে এসেছিলেন। কঠিনের করিতে সহজ শিল্প সাহিত্য ভিত্তিক একটি অনুষ্ঠান। আমরা পর্যায়ক্রমে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, আমরা কবি সাহিত্যিকদের নিয়ে করছি। রমজান মাসে অবশ্যই আমরা যে হাম, নাত, ইসলামিক গজল সেগুলো থাকবে রমজান মাসে আমার লাইভে। এবং মার্চ মাস যখন আসবে, আসলে মার্চ মাসে রমজান মাস, সেই মাসে আমরা ইসলামিক গান বা হামনাত শুনবো। তার পরবর্তী মাস এপ্রিল এবং এরপরে যত মাস যত আমাদের লাইভ হবে, আমরা গান, কবিতা, নাচ সবকিছু নিয়ে আমরা আমাদের লাইভগুলো সাজাবো ইনশাল্লাহ। আশা করি শিল্প সাহিত্য জগতের বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন তাদেরকে আমি তুলে ধরতে সক্ষম হব। সঙ্গে কারিগরি সহযোগিতায় আমার ম্যানেজার হাসমিনারা সবুজ থাকবেন, এটাও আমার প্রত্যাশা। কারণ আসলে সহযোগিতা ছাড়া লাইভ করা সম্ভব হয় না, যেহেতু আইটির অনেক ব্যাপার, ইনফরমেশন টেকনোলজির অনেক ব্যাপার আমাদের কিছুটা এখনো অজানা আছে, আমরা এত এক্সপার্ট নই। কাজে এই জেনারেশনের সহযোগিতা আমাদের নিতে হয়। যেমন আজকের লাইভটিও আমরা এসেছি তার সহযোগিতা নিয়ে, এবং সবসময় সহযোগিতা চাই সবার। আর আপনার সর্বশেষে আপনার অনুভূতি জানবো এবং একটি 21-এর গান আবার শুনতে শুনতে আমরা বিদায় নেব। আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমি আসলে প্রায় 1.5 থেকে 2 বছর হয়েছে যে করা হয় না, লাইভ করি না আসলে। এই সময়ে এতটা সময় আমি দিতে পারি না আরকি। এই সময়ের জন্যই 1 ঘন্টার বেশি হলে আমার তখন হয়ে যায়। যাই হোক, আজকে অনেক দিন পর তোমার সাথে এই সাহিত্য আড্ডায় বসে খুব ভালো লাগছে। যারা দেখেছে তাদের প্রতি আমি বারবার কৃতজ্ঞতা জানাই। আসলে দর্শক না থাকলে তো আমরা আড্ডা দিলে কোনো লাভ নেই, বিশেষ করে লাইভে। ভালো লাগে না যখন আমি এখানে চলে যাব, দেখবো যে এখানে কত ভিউয়ার্স ছিল। এটা একটা আনন্দ দেবে আমার মনকে। হ্যাঁ? আসলে এখন আমাদের বয়স হয়েছে, আমাদের কোনো এটাই বিনোদন। হ্যাঁ? এতে মানে ঘরে বসে যে বিনোদন করা যায়, এটা একটা শেখাও যাচ্ছে, মানুষের সাথে পরিচিত হওয়া যাচ্ছে, একটা বিনোদন মনে করি আমি। বেঁচে থাকার একটা অক্সিজেন যে লাগে, এটাও একটা আমাদের জন্য অক্সিজেন, যে আমরা নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি। এই ঘরে বসে সবার সাথে যোগাযোগ। যে একটু পর আগে ভাইয়াটা সে আমেরিকা থেকে ফোন দিল। হ্যাঁ? এটাও একটা এত সহজে হয়ে গেল। আর এত যদি সহজ না হতো, আমরা কিন্তু নারীরা আরো পিছিয়ে থাকতাম। কারণ আমাদের যে পদে, পদে যে বাধা, হ্যাঁ? তো সেই বাধাগুলো আ উত্তরণতে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মটা অনেক, অনেক কাজ করে। হ্যাঁ? যেমন আমি বই প্রকাশ করেছি যে আমি ঘরে বসে থাকি। অনলাইনে বলি, মেইল করে পাঠাই। প্রকাশকরা বাসায় এসে আমার পান্ডুলিপি নিয়ে যায়। হ্যাঁ? প্রুফটা আবার দিয়ে যায়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আগে হলে সহজ হতো না। এখন আমার জন্য সহজ হয়েছে। আমার এত তাড়াতাড়ি আমি কোনটা বই এই বেরও করতে পারতাম না। সম্ভব ছিল না আমার পক্ষে। কারণ সংসার করে সবকিছু গুছিয়ে বাইরে যাওয়া অনেক কষ্টের। শারীরিক একটা যোগ্যতার ব্যাপার আছে। যাই হোক, এগুলো হয়তো করার কথা ছিল আমার সেই ইয়াং বয়সে। কিন্তু আমি এখন করছি। যেগুলো ওই বয়সে করার কথা ছিল এখন করছি। ওই বয়সে করতে পারলে হয়তো আরেকটু এগিয়ে যেতাম। যাই হোক, আমি চাই আমার রিটায়ার্ড অবসর জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারি। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, যারা দেখেছে, আমাদের সাথে যুক্ত হয়েছিল। সবার কাছে আমার অনুরোধ থাকবে, একটা চাওয়া থাকবে যে একটু সুস্থ থাকি, এটাই। এখন আর টাকাও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না, কোনো কিছু চাই না। হ্যাঁ? আমরা যাতে একটু সুস্থভাবে থাকতে পারি। মৃত্যু পর্যন্ত সুস্থভাবে থেকে কারোর উপর নির্ভরশীল না হয়ে যাতে চলে যেতে পারি। মৃত্যু তো সত্য, অবধারিত। যেতেই হবে একদিন। অনেক ধন্যবাদ আপনাকে। মৃত্যু অবশ্যই সকলের জন্য অবধারিত, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা যেন সুস্থভাবে বেঁচে থেকে কারো উপর নির্ভর না হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি এবং
একদম যতদিন আমাদের সুস্থ ব্রেন থাকে, আমাদের হাত পা সবকিছু ঠিকঠাক থাকে, আমরা যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি। যারা আমরা সৃষ্টিশীল মানুষ আছি তারা যেন সৃষ্টির কর্মটা ঠিকমতো করে যেতে পারি, এটাই আমাদের অবশ্যই এটাই আমাদের চাওয়া, একমাত্র চাওয়া। যারা আছেন আশা করি তারাও আমাদের সঙ্গে একমত হবেন। আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। যারা দেখেছেন সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমার আগামী লাইভ অবশ্যই আপনারা দেখবেন আশা করি। বুধবারে আমি আবার একটি লাইভে আসবো। বৃহস্পতিবার একটু ব্যস্ততার কারণে আসা হচ্ছে না। আমার লাইভ সাধারণত বৃহস্পতিবারে হয়, আজকে একদমই হঠাৎ করে লাইভে আসা। আপা জানেন খুব ভালো করে কেন আসলাম। তো একদম হঠাৎ করে আসার পরেও আমি দেখলাম যে আমাদেরকে অনেক গুণী মানুষ দেখেছেন। আপনার ভালো লাগবে পরবর্তীতে দেখে। আমি আবার আমার পরবর্তী লাইভ আমি আবার একটু শিডিউলটা বলে দেই প্রত্যেকে যারা আছেন লাইভে। আমার লাইভটি প্রতি বৃহস্পতিবার হয় রাত 9টা থেকে 10টা, এবং এই বৃহস্পতিবারে একটি কারণে আমি না করতে পারছি না বলে বুধবারে আমাদের আরেকজন কবিকে নিয়ে আমরা আসছি। আশা করছি সেই লাইভটি আপনারা দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি 21-এর গান দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা এবং শুভ সময়।